শেয়ার দিচ্ছি, শেয়ার ইউর ইন্টার স্ক্রিন। ওকে, আমি স্ক্রিন শেয়ার দিয়ে ফেলছি। আশা করি তোমরা দেখতে পারছো আমার কম্পিউটার স্ক্রিন। আমি এটা পিন করে দিলাম। লেটস স্টার্ট আওয়ার জার্নি। আচ্ছা, এখনো যেহেতু রাফসান জয়েন করেনি, এটা রাফসানের প্রবলেম ছিল যে কিছু রাসায়নিক যৌগ দেয়া আছে, এটা থেকে প্রেডিক্ট করতে হবে যে কোন যৌগটা আমাদের কোন বিক্রিয়াটা প্রদর্শন করবে। সো ও আসলে আমরা এটা নিয়ে না হয় ডিসকাস করি। আচ্ছা, এই প্রবলেমটা নিয়ে তাহলে আমরা শুরু করি হচ্ছে। এটা আপাতত মিনিমাইজ করে আমরা স্টার্ট করি আমাদের জার্নি আজকে অ্যালকেন থেকে। সো আমরা অ্যালকেন থেকে শুরু করতে যাচ্ছি। সবাই দেখতে পাচ্ছ স্ক্রিন? ক্লিয়ার স্ক্রিন? জি ভাইয়া। ওকে। সো অ্যালকেন, ফার্স্টে হচ্ছে আমরা অ্যালকেনের প্রস্তুতি দেখব, তারপর অ্যালকেন কিছু বিক্রিয়া শো করে সেটাতে আমরা ডিসকাস করব। সো অ্যালকেনের প্রস্তুতি নিয়ে আমরা কথা বলি, কিভাবে আমরা অ্যালকেন পেতে পারি। সো প্রথমে আমরা কথা বলবো সেটা হচ্ছে অসম্পৃক্ত হাইড্রোকার্বন থেকে, অর্থাৎ আমরা ডাবল বন্ড অথবা ট্রিপল বন্ড থেকে কিভাবে অ্যালকেন পেতে পারি এই বিষয়টা নিয়ে আমরা শুরুতে ডিসকাস করব। সো অসম্পৃক্ত হাইড্রোকার্বন বলতে আমি বুঝাচ্ছি আসলে অ্যালকিন এবং অ্যালকাইনের কথা। সো প্রথমে যদি আমি 1 নাম্বার দিয়ে লিখি, 1 নাম্বার হচ্ছে ধরো রিঅ্যাকশনটা হবে CnH2n। এর সাথে অবশ্যই তুমি অসম্পৃক্ত অ্যালকিন থেকে যদি আমরা অ্যালকেন পেতে চাই, হাইড্রোজেনকে যোগ করবা, এবং হাইড্রোজেন তো এমনি এমনি যোগ হবে না, আমার প্রভাবক হিসেবে রাখবে প্লাটিনাম, প্যালাডিয়াম অথবা নিকেল প্রভাবক, এবং তাপমাত্রা লাগবে আমার উচ্চ তাপমাত্রা। এটা এনশিওর করলে আমার হবে, বিক্রিয়াটা হয়ে যাবে। এখানে আরেকটা বিষয় বলি, আহ, আচ্ছা, এটা আমাকে উচ্চ তাপমাত্রায় এই বিক্রিয়াটা ঘটাতে হবে প্লাটিনাম, প্যালাডিয়াম অথবা নিকেল প্রভাবকের উপস্থিতিতে। তাহলে আমরা আমাদের কাঙ্ক্ষিত অ্যালকেন পাচ্ছি CnH2n+2। তোমাদের মধ্যে একজন জয়েন রিকোয়েস্ট পাঠাইছে, আমি অ্যাকসেপ্ট করে নেই। ওকে। আচ্ছা, যেহেতু রাফসান আসছো, আমি রাফসানের প্রবলেমটা দিয়ে স্টার্ট করি আগে। রাফসান শুনতে পাচ্ছো? ভাই আসসালামু আলাইকুম। হ্যাঁ, শুনতে হ্যাঁ, পারতেছি। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমরা তাহলে এই প্রবলেমটা দিয়ে স্টার্ট করি। স্ক্রিনে আশা করি দেখতে পাচ্ছো তোমাদের এখানে, এটা বুয়েট 18-19-এর একটা প্রবলেম, যে এখানে 4টা যৌগ দেয়া আছে। 4টা যৌগ থেকে বলা হয়েছে যে আসলে কোনটা কি, কে কোন বিক্রিয়াটা দেখাবে সেটা কিভাবে প্রেডিক্ট করবা। সো ফার্স্টে যদি আমরা টলুইনকে দেখি, টলুইনের স্ট্রাকচার থেকে কিন্তু আমরা বুঝতে পারতেছি যে টলুইন, আমরা গতকালকে একটা রিয়াকশন দেখছি কিন্তু টলুইনকে যদি আমরা ক্লোরিনের সাথে রিয়াকশন দেই সূর্যালোকের উপস্থিতিতে, তাহলে কিন্তু এটা ফটোকেমিক্যাল প্রতিস্থাপন দেখাবে। অর্থাৎ এখান থেকে পাবো হচ্ছে আমরা বেনজাইল ক্লোরাইড, তারপরে যদি আবার রিয়াকশন দেই সেখান থেকে বেনজাল ক্লোরাইড, তারপরে বেনজো ক্লোরাইড পাবো। সো এটা আমাদের টলুইন তো ফটোকেমিক্যাল রিয়াকশন দিবে, এটা আমরা বইয়ের রিয়াকশন থেকে বুঝতে পারতেছি। সো ফটোকেমিক্যাল রিয়াকশন আমাদের টলুইন, এটা হলো ফার্স্ট একটা অ্যান্সার। তারপরে আসো আমাদের যে বেনজালডিহাইডের দিকে আমরা তাকাই। সো বেনজালডিহাইডকে যদি আমরা দেখি, আমরা সাইড চেইনকে খেয়াল করব এখানে। এই ধরনের স্ট্রাকচারগুলো যখন আমাদের দেয়া থাকবে, আমরা অবশ্যই সাইড চেইনে ইয়াটা খেয়াল করব। সো দেখো এখানে কিন্তু আমাদের কার্বনিল মূলক আছে, এখানে কিন্তু আমাদের কার্বনিল মূলক আছে। সো আমরা আমাদের প্রিভিয়াস ডিসকাশন থেকে যেটা দেখছি, কার্বনিল মূলক যেখানে থাকে তারা হচ্ছে নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া দেয়। এটা আমরা আমাদের প্রিভিয়াস নলেজ থেকে আমরা দেখছি যে কার্বনিল যুক্ত যৌগগুলো আমাদের নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া দেয়। তারপরে যেখানে ডাবল বন্ড কিংবা ট্রিপল বন্ডের অস্তিত্ব বেশি আছে, তারা হয় আমার ইলেকট্রোফিলিক সংযোজন দেয়, কারণ এখানে আসলে ইলেকট্রনের আধিক্য বেশি। সো যারা আসবে তারা আসলে ইলেকট্রনকে পছন্দ করে আসবে। সো অ্যাকচুয়ালি এখানে ইলেকট্রনের পরিমাণ বেশি থাকার কারণে, ইলেকট্রন ক্লাউড বেশি থাকার কারণে তোমার এইটাতে আসলে ইলেকট্রোফিলিক অ্যাডিশন হয়, এই জিনিসটাতে আসলে ইলেকট্রোফিলিক অ্যাডিশন হয়, এবং এইটাতে আসলে নিউক্লিওফিলিক অ্যাডিশন হয়। আশা করি এটাও তোমাদের কাছে ক্লিয়ার হলো। আমি আরেকবার বিষয়টা তোমাদেরকে বলে নেই যে এই কম্পাউন্ডটার দিকে যদি খেয়াল করো, এখানে কার্বনিল মূলক আছে যেটা অ্যাকচুয়ালি আমাদের নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া দেয়। সো এই যে দেখো 3 নম্বর অ্যান্সারটা হচ্ছে আমাদের বেনজালডিহাইড। দেখো আমাদের কোনো কিছু মুখস্থ করার প্রয়োজন নেই, আমরা আমাদের প্রিভিয়াস নলেজ থেকে কিন্তু এটা অ্যান্সার করতে পারি, এবং কোশ্চেনটা অসাধারণ একটা কোশ্চেন ছিল। আচ্ছা, এখন এখানে দেখি আমরা, যেহেতু এখানে হচ্ছে ইলেকট্রনের ক্লাউড আছে, এক্সট্রা ইলেকট্রন আছে, পাই ইলেকট্রন আছে। সো অ্যাকচুয়ালি এখানে দিবে আমাদের ইলেকট্রোফিলিক সংযোজন। দেখো 4 নম্বরটার অ্যান্সার হচ্ছে এইটা, ইলেকট্রোফিলিক সংযোজন বিক্রিয়া দেয়। সো আমরা 3টার অ্যান্সার অলরেডি পেয়ে গেলাম। এখন আসি যে আমরা এই যে
মিথাইল গ্রুপটা দেখতেছি, সেটা আমাদের ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া দেয়। এটা তো তোমরা জানো যে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া তো দিবেই। আমরা আমাদের যে অ্যারোমেটিক যৌগের যে বিক্রিয়াগুলো দেখছিলাম, তোমাদের হচ্ছে দেখালাম বেনজিনের যে রেজোনেন্সটা আমরা দেখালাম, সেখানে কিন্তু একটা ইলেকট্রোফাইলে অ্যাটাক করে। আমাদের অর্থ এবং প্যারা পজিশন আসলে ইলেকট্রন ডেনসিটি বেড়ে যায়, অর্থ এবং প্যারা পজিশন ইলেকট্রন ডেনসিটি বেড়ে যায়, যে কারণে আমাদের ইলেকট্রোফাইল বা ইলেকট্রন লাভিং গ্রুপে অ্যাটাক করে বসে এবং হাইড্রোজেনকে রিপ্লেস করে। সো আসলে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া তো আমাদের টলুইন দিবেই। সো আশা করি এটারও অ্যান্সার তোমরা পেয়ে গেছো। এখন আসি আমাদের এই ফার্স্ট কম্পাউন্ডটা, এইটাতে আসি। এইটা আসলে কিভাবে আমাদের নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া দেয়। আমরা যদি আমাদের প্রতিস্থাপন বিক্রিয়াটা খেয়াল করি, আমাদের প্রতিস্থাপন বিক্রিয়ার মেকানিজমে আমাদের সাইড চেইনে আমরা যদি ওখানে খেয়াল করি, আমাদের ছিল অ্যালকাইল হ্যালাইড দিয়ে আমরা ম্যাক্সিমাম রিঅ্যাকশনটা দেখছি। সো আলটিমেটলি এখানে আছে আমাদের অ্যারাইল হ্যালাইড। সো এটাও আমাদের অ্যাকচুয়ালি নিউক্লিওফিলিক প্রতিস্থাপনই দিবে। আর ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন আমরা দেখছি ওই সময় যে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপনটা মেইনলি আমাদের বেনজিন রিংটাই, বেনজিন রিলেটেড কম্পাউন্ড গুলো আমাদের ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়াটা বেশি দেয়। সো তাহলে অবশ্যই এই কম্পাউন্ডটা আমাদের অবশ্যই নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া দেবে, কারণ আমরা এসএন মেকানিজম পড়ছি, এসএন নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন, সেটাই হচ্ছে আমাদের এই কম্পাউন্ডটা দিবে। আশা করি রাফসান তোমার ডাউটটা ক্লিয়ার হয়েছে, তুমি বুঝতে পারছো? হ্যালো। জি ভাইয়া। হ্যাঁ, অর্গানিক কেমিস্ট্রি কিছু জিনিস আছে একটু মুখস্থ করার দরকার হয়, বাট মোস্ট অফ দ্য টাইম আমরা আমাদের যে থিওরিটিক্যাল নলেজ, প্রিভিয়াস যে বিক্রিয়াগুলো থেকে যে নলেজটা ডেভেলপ করছে, যে কনসেপ্টগুলো ডেভেলপ করছে, সেটা দিয়ে আমরা সলভ করতে পারবো। এটা খুবই একটা এক্সিলেন্ট কোশ্চেন, এবং যাদের বিক্রিয়াগুলোর মেকানিজম ভালো জানা আছে তারা খুবই ইফেক্টিভলি এই কোশ্চেনটা অ্যান্সার করে দিয়ে আসতে পারবে। ওকে, তাহলে এটা গেল, আমরা এখন আমাদের আলোচনায় ফেরত আসি। ভাইয়া, হ্যাঁ বলো। ভাইয়া যদি ফেনল থাকতো তখন কি এখানে কি হইতো ভাইয়া? ফেনল আচ্ছা, ফেনল কি দেয় আমাদের? ফেনল হচ্ছে আমাদের ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া দেয় না, অর্থ এবং প্যারা তখন কি পজিশনে। তখন কি ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন হবে? হ্যাঁ, ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন হবে অবশ্যই। যদি ফেনল থাকে তাহলে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন হবে, অ্যানিলিন থাকলে ইলেকট্রোফিলিক অর্থপ্যারা প্রতিস্থাপন নির্দেশক, হবে। অর্থপ্যারা নির্দেশক। হ্যাঁ, ফেনল তো এটা অর্থপ্যারা নির্দেশক, কারণ ফেনলে তোমার লোন পেয়ার আছে না, এটা বেনজিন ভাইয়া কমপ্লেক্স লোন ইলেকট্রোফিলিক পেয়ার। প্রতিস্থাপন হবে। হ্যাঁ, ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন হবে। হ্যাঁ হ্যাঁ। এই কোশ্চেনটা যেহেতু যেহেতু অর্থ প্যারা নির্দেশক তো এই জন্য ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন হওয়ার হুম চান্স হুম। বেশি। হ্যাঁ অবভিয়াসলি সেটাই। আচ্ছা, তাহলে গেল। এখন আমরা অ্যালকেনে ফেরত আসি। সো আমরা ফার্স্টে দেখলাম যে অ্যালকিনের সাথে আমাদের হাইড্রোজেন এডিশন হলো প্লাটিনাম প্যালাডিয়াম অথবা নিকেল প্রভাবক উপস্থিতিতে উচ্চ তাপমাত্রায়, তাহলে আমরা অ্যালকিন পাচ্ছি। যদি আমরা একটা এক্সাম্পল দেখি, লাইক হচ্ছে আমরা প্রোপিনের সাথে যদি আমরা রিঅ্যাকশনটা করি, হাইড্রোজেনের প্লাটিনাম প্যালাডিয়াম অথবা নিকেল প্রভাবক এবং হাই টেম্পারেচারে যদি আমরা রিঅ্যাকশনটা করাই, তাহলে আমরা এখান থেকে পাবো হচ্ছে CH3 এই কম্পাউন্ডটা পেয়ে যাচ্ছি। ঠিক সেম ভাবে আমরা এই জিনিসটাই অ্যালকিন থেকে না পেয়ে অ্যালকাইন থেকেও পেতে পারি। সো অ্যালকাইন থেকেও আমরা ঠিক সেম ভাবে যদি রিঅ্যাকশনটা দেখাই, সো আমাদের, আমি আর জিনিসটা লিখলাম না, সেমই থাকবে। সো পাচ্ছি CH3 দেন CH3। আচ্ছা, কারো মনে হয় একজনের মাইক্রোফোন অন আছে, সে একটু টার্ন অফ করো কাইন্ডলি। আচ্ছা, ঠিক সেম ভাবে আমরা যদি বেনজিনের সাথে রিঅ্যাকশনটা করাই, তাহলে কিন্তু আমরা পাবো হচ্ছে নিকেল প্রভাবকের উপস্থিতিতে ধরো উচ্চ তাপমাত্রায় যদি আমরা রিঅ্যাকশনটা করাই, তাহলে C6H12 আমরা পেলাম হচ্ছে আমাদের সাইক্লোহেক্সেন। দেখো, এটা হলো একটা প্রসেস। এখন দুই নাম্বার আরেকটা প্রসেস আছে, সেটা হচ্ছে আমরা এখন অ্যালকাইল হ্যালাইড থেকে পেতে চাই। সো এখন আমাদের উদ্দেশ্য হচ্ছে অ্যালকাইল হ্যালাইড থেকে আমরা অ্যালকেন পাবো। সো অ্যালকাইল হ্যালাইড থেকে আমরা এখন অ্যালকেন পেতে চাই। সেটা কিভাবে পেতে পারি? এটার জন্য আসলে অ্যাকচুয়ালি দুইটা প্রসেস আছে। একটা হচ্ছে আমরা বিজারণ করতে পারি, একটা হচ্ছে বিজারণ। সো এটা আগে দেখি বিজারণে কি হবে। বিজারণ বলতে আমরা বুঝতে পারছি যে বিজারিত করা লাগবে আমার অ্যালকাইল হ্যালাইডকে। এই জন্য আমরা কি লাগবে, আমাদের জার্মান হাইড্রোজেন লাগবে অ্যাকচুয়ালি বিজারণ করতে। সো আমাদের যদি জার্মান হাইড্রোজেনের প্রয়োজন হয়, আমরা সেটা কিভাবে উৎপন্ন করতে পারি? এটা যদি আমরা উৎপন্ন করতে চাই, আচ্ছা ওয়েট আ সেকেন্ড, একটু ঝামেলা হচ্ছে। আচ্ছা হ্যাঁ, সো আমরা যদি জার্মান হাইড্রোজেন উৎপন্ন করতে চাই, আমরা অ্যাকচুয়ালি এখানে জিঙ্ক প্লাস HCl এটা ইউজ করতে পারি। জিঙ্ক HCl, তারপরে হচ্ছে C3 C2H C2H5OH এর সাথে হচ্ছে সোডিয়ামের বিক্রিয়া, এটা ইউজ করতে পারি। এটা এগুলোর মাধ্যমে আমরা আসলে জার্মান
হাইড্রোজেন প্রডিউস করব। আমরা দেখতেছি কিভাবে করব। তারপর হচ্ছে জিঙ্কের সাথে অ্যাকচুয়ালি আমাদের CH3COOH এর রিঅ্যাকশন দিতে পারি। আরেকটা হচ্ছে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেট ইউজ করতে পারি। এরা হচ্ছে আমাদের ভালো বিজারক। এখন অ্যাকচুয়ালি দেখি যে এরা আসলে কি করে। আমার কনসিডারেশনে আমি ধরো এটা দেখালাম তোমাদের। এটা এখানে যেটা হবে C2H5OH এর সাথে আমাদের সোডিয়ামের বিক্রিয়া হওয়ার ফলে আমরা পাচ্ছি হচ্ছে এখান থেকে C2H5ONA এবং এখান থেকে আমাদের জার্মান হাইড্রোজেন প্রডিউস হইল। এই জার্মান হাইড্রোজেনই আমাদের ধরো হচ্ছে RX এর সাথে রিঅ্যাকশন করে আমাদের তৈরি করবে হচ্ছে RH বা হচ্ছে অ্যালকেন, এবং এখান থেকে আমাদের আরেকটা পার্ট হবে HX। সো এটা হচ্ছে আমাদের অ্যালকেন উৎপন্ন হয়ে গেল এবং আরেকটা পার্টে আমাদের HX উৎপন্ন হলো। সো এটাই হচ্ছে আমাদের অ্যালকাইল হ্যালাইডকে বিজারণ করার মাধ্যমে। এখানে অ্যাকচুয়ালি আমরা এটা ইউজ করলাম আমাদের জার্মান হাইড্রোজেন উৎপন্ন করার জন্য। আমরা এখানে যে কোনোটা ইউজ করতে পারি। জিঙ্ক প্লাস HCl আছে, তারপরে C2H5OH আছে, তারপরে জিঙ্ক প্লাস CH3COOH আছে, লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেট আছে। এখন আসে আরেকটা ওয়ে, সেটা হচ্ছে উডস বিক্রিয়া দ্বারা। এটা একটা ওয়ে, উডস বিক্রিয়া দ্বারা আমরা সেম কাজটা করতে পারি। চলো দেখি কিভাবে হবে রিঅ্যাকশনটা। সো উডস বিক্রিয়া অ্যাকচুয়ালি আমাদের জোর কার্বনযুক্ত অ্যালকেন প্রডিউস করবে। সো সেখানে কি করব আমরা, দুই অণু হচ্ছে আমরা অ্যালকাইল হ্যালাইড নিব, এর সাথে হচ্ছে আমাদের দুই অণু সোডিয়ামের রিঅ্যাকশন হবে শুষ্ক ইথারের উপস্থিতিতে। এটা মাস্ট মেনটেন করতে হবে শুষ্ক ইথার। শুষ্ক ইথারের উপস্থিতিতে আমার যদি রিঅ্যাকশনটা হয়, এখান থেকে উৎপন্ন হবে আর আর এখান থেকে উৎপন্ন হবে দুই অণু NaX। আশা করি বিষয়টা বুঝতে পারছো। এটা হচ্ছে আমাদের উডস রিঅ্যাকশন। সো আমরা যদি একটা এক্সাম্পল দেখি, দুই অণু হচ্ছে আমাদের মিথাইল আয়োডাইডের সাথে যদি দুই অণু সোডিয়ামের বিক্রিয়া হয় শুষ্ক ইথারের উপস্থিতিতে, এখান থেকে পাওয়া যাবে হচ্ছে CH3 তারপরে দুই অণু সোডিয়াম আয়োডাইড। এখানে আরেকটা বিষয় একটু দেখাই। ধরো তোমার যদি সেম এখানে সেম যে অ্যালকাইল হ্যালাইড বলছে সেটা যদি না থাকে, ডিফারেন্ট অ্যালকাইল হাইড্রেটের মিশ্রণ যদি থাকে, সাপোজ হচ্ছে এরকম তিন অণু আমাদের যদি মিথাইল আয়োডাইড থাকে এবং এর সাথে যদি হচ্ছে তিন অণু আমাদের ইথাইল আয়োডাইডের রিঅ্যাকশন হয়, এবং অবশ্যই আমাদের সোডিয়াম দরকার, সোডিয়াম উপস্থিতিতে এবং শুষ্ক ইথার উপস্থিতিতে যদি আমরা রিঅ্যাকশন দেই, তাহলে অ্যাকচুয়ালি আমাদের কি উৎপন্ন হবে, আমরা এখানে তিনটা অ্যালকাইল আয়োডাইডেরই আমরা হচ্ছে মিশ্রণ পাবো। লাইক আমি যেটা বলতে চাচ্ছি, ধরো হচ্ছে এই যে CH3, এটাই দুইটা ইউনিট একে অপরের সাথে যুক্ত হয়ে যাবে। CH3 CH2, এটাও দুইটা ইউনিট একে অপরের সাথে যুক্ত হয়ে যাবে। আর একটা ইউনিট কি হবে, এটার একটা ইউনিট এটার একটা ইউনিটের সাথে অ্যাটাচ হয়ে যাবে। সো এরকম কম্বিনেশন আমরা পাবো যদি আমাদের ডিফারেন্ট অ্যালকাইল হ্যালাইড থাকে। সো আমরা যদি দুইটা CH3 একসাথে যুক্ত করি, CH3 লিখলাম। আমরা যদি দুইটা হচ্ছে ইথাইল গ্রুপ যুক্ত করি, সো CH3 CH2 দেন CH2 CH3। সো আমরা নিলাম একটা মিথাইল গ্রুপ আর একটা হচ্ছে ইথাইল গ্রুপ। সো এখান থেকে আমরা পাচ্ছি CH3 CH2 দেন পাচ্ছি CH3। আর আমাদের সোডিয়াম আয়োডাইড, অবশ্যই সোডিয়াম আয়োডাইড উৎপন্ন হবে, 6 মোল সোডিয়াম আয়োডাইড উৎপন্ন হবে। এটা হচ্ছে একটা রিঅ্যাকশন। এখন আসি গ্রিগনার্ড বিকারকের সাহায্যে হচ্ছে আমরা অ্যালকেন প্রস্তুত করতে পারি। সো অ্যালকাইল হাইড্রাইড থেকে আরেকটা ওয়ে হচ্ছে আমাদের গ্রিগনার্ড বিকারক ইউজ করা। সো গ্রিগনার্ড বিকারক আমরা কিভাবে ইউজ করতে পারি, গ্রিগনার্ড বিকারকের সাহায্যে আমরা অ্যালকেন প্রডিউস করতে পারি। সো হচ্ছে আমরা RX এর সাথে আগের মতোই RX অ্যালকাইল হাইড্রাইডের সাথে ম্যাগনেসিয়ামের রিঅ্যাকশন দিব শুষ্ক ইথারের উপস্থিতিতে। আমরা যদি রিঅ্যাকশনটা দেই তাহলে উৎপন্ন হবে RMgX। তোমরা জিনিসটা পড়ছো, অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড RMgX। আমরা RX এর সাথে ম্যাগনেসিয়ামের রিঅ্যাকশন দিলাম শুষ্ক ইথারের উপস্থিতিতে। আচ্ছা, আমাদের কি রেকর্ডিং আশা করি চলতেছে? হ্যাঁ, রেকর্ডিং চলতেছে। আচ্ছা, এখন দেখো এই RMgX এর সাথে যদি আমি ওয়াটারের রিঅ্যাকশন দেই RMgX, সো আমি যদি OH এর রিঅ্যাকশন দেই, তাহলে কি হবে, আমাদের এই পার্টটা অ্যাকচুয়ালি আমাদের MgOHX ফরমেশনে যাবে। তোমরা এই জিনিসটা এর আগের ক্লাসগুলো তো দেখছো যে MgOHX ফরমেশন হয় অলওয়েজ। সো এখান থেকে পাচ্ছি হচ্ছে আমরা RH, যেটা আমাদের কাঙ্ক্ষিত অ্যালকেন, এবং এখান থেকে পাওয়া যাবে হচ্ছে MgOHX, যেটা আমরা আগেও দেখছি যে অলওয়েজ এখান থেকে MgOHX ফরমেশন হয়। আচ্ছা, এখন আশা করি এই বিষয়টা এক্সাম্পল যদি একটা দেই, ধরো হচ্ছে CH3CH2I এর সাথে হচ্ছে আমাদের ম্যাগনেসিয়ামের রিঅ্যাকশন হলো শুষ্ক ইথারের উপস্থিতিতে, শুষ্ক ইথার, তাহলে আমরা পাচ্ছি হচ্ছে CH3CH2 MgI।
এখন এই জিনিসটা যদি ওয়াটারের সাথে রিয়াকশন দেই, এক্সাম্পল এই জিনিসটা এমজিআই, যেটা আমরা আর এমজিএক্স দেখছি, সো সেটাই হচ্ছে এটা CH3 এমজিআই। সো এই CH3 এমজিআই এর সাথে যদি আমরা ওয়াটারের রিয়াকশন দেই, তাহলে আমরা এখান থেকে পাচ্ছি এই পার্টটা আমাদের MgOH বা MgOH প্রডিউস করবে এবং এখান থেকে আমাদের কাঙ্ক্ষিত অ্যালকেন প্রোডাকশন হয়ে যাবে। সো এখান থেকে পাচ্ছি হচ্ছে MgOH। এটা হচ্ছে আমাদের অ্যালকাইল হ্যালাইড থেকে পাওয়ার একটা রুলস। ওকে, এখন যদি আমরা আরেকটা ওয়েতে পেতে পারি, সেটা হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড দ্বারা। কার্বক্সিলিক অ্যাসিডের অর্থাৎ ডিকার্বক্সিলেশন বিক্রিয়ার মাধ্যমে আমরা আরেকটা দেখতে পারি। আচ্ছা, এখন আমরা এটাকে সম্ভবত 3 নাম্বার দিব। হ্যাঁ, সেটা হচ্ছে আমাদের 3 নাম্বার, কার্বক্সিলিক অ্যাসিড হতে কার্বক্সিলিক অ্যাসিড বা ডিকার্বক্সিলেশন রিঅ্যাকশনের মাধ্যমে আমরা এই জিনিসটা পেতে পারি। সো বিক্রিয়াটা কি ছিল আমাদের? কার্বক্সিলিক অ্যাসিডের সাথে যদি আমরা হচ্ছে অনার্দ্র সোডিয়াম লবণ, কার্বক্সিলিক অ্যাসিডের যে অনার্দ্র সোডিয়াম লবণ, তাকে যদি সোডা লাইমের সাথে বিক্রিয়া দেই, তাহলে আমরা কাঙ্ক্ষিত অ্যালকেন পাবো এখান থেকে। সো RCOONA এর সাথে যদি আমাদের কাঙ্ক্ষিত সোডা লাইম, যেটা হচ্ছে অ্যাকচুয়ালি সোডিয়াম হাইড্রোক্সাইড এবং ক্যালসিয়াম অক্সাইডের মিশ্রণ, সো এখান থেকে যদি আমরা রিঅ্যাকশনটা দেই, অ্যাকচুয়ালি যে কাজটা হবে আমাদের, এই পার্টটা আমাদের সোডিয়াম কার্বনেট হিসেবে বের হয়ে যাবে এবং আমরা আমাদের কাঙ্ক্ষিত অ্যালকেন পাবো। সো এই বিক্রিয়াটা তোমাদের সবার কাছে পরিচিত, কারণ এটা 9-10ও দেখছো তোমরা। এটা অ্যাকচুয়ালি এখানে আর বলার কিছু নেই। এখন আরেকটা রিঅ্যাকশন দেখি আমরা আমাদের অ্যালকেন প্রস্তুতি, সেটা হচ্ছে কোপ সংশ্লেষণ। তো এগুলো হচ্ছে একটা নামীয় বিক্রিয়া। কোপ সংশ্লেষণের কথা তোমরা মাথায় রাখবা, এটা একটা নামীয় বিক্রিয়া, যেহেতু ভর্তি পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। সো এখানে কি হবে আমাদের, কার্বক্সিলিক অ্যাসিডের সোডিয়াম বা পটাশিয়াম লবণের গাঢ় জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণে আমরা হচ্ছে অ্যালকেন পাবো। লাইক আমি যেটা বলছি, আমাদের কার্বক্সিলিক অ্যাসিডের সোডিয়াম বা পটাশিয়াম লবণ লাগবে, CH3COONA আমরা নিলাম। এর জলীয় বিশ্লেষণ, এর হচ্ছে জলীয় দ্রবণে আমরা কি করব, তড়িৎ বিশ্লেষণ করব। সো আমরা যদি এখানে তড়িৎ বিশ্লেষণ করি, আমরা অ্যাকচুয়ালি যেটা পাবো, যেহেতু এটা 2 কার্বনের আমাদের হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিডের সল্ট, সো এখান থেকে পাচ্ছি 2 কার্বনের অ্যালকেন, এবং এখানে অ্যাকচুয়ালি আরেকটা কার্বন ডাই অক্সাইড গ্যাস রিলিজ হবে, সোডিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন হবে এবং হচ্ছে হাইড্রোজেন গ্যাস বের হবে। সো আমরা দেখি যে বিক্রিয়াটা কিভাবে হচ্ছে। যেহেতু আমরা তড়িৎ বিশ্লেষণ করতেছি, অ্যাকচুয়ালি আমাদের অ্যানোড এবং ক্যাথোডও এখানে জড়িত। সো আমরা কৌশলটা দেখি ফার্স্টে, তারপর অ্যানোড এবং ক্যাথোডের কাহিনীটা আনি। সো কৌশলে কি হয় আমাদের, 2 অণু CH3COONA সাথে Na যদি হচ্ছে আমরা বিদ্যুৎ চালাই এই দ্রবণের ভিতর দিয়ে, তাহলে আমাদের উৎপন্ন হবে এখান থেকে 2 অণু CH3COO- এবং সোডিয়াম প্লাস। এখন আমরা আসি যে অ্যানোডের কি বিক্রিয়া এবং ক্যাথোডের কি বিক্রিয়া। আমরা জানি যে অ্যানোডে আমাদের অলওয়েজ কি হয়, জারণ বিক্রিয়া হয়। যেহেতু অ্যানোডে আমাদের অলওয়েজ জারণ বিক্রিয়া হয়, তাহলে এখান থেকে আমাদের 2 অণু CH3COO- থেকে অ্যাকচুয়ালি 2 মোল আমাদের ইলেকট্রন বের হয়ে যাবে, কারণ জারণ মানে ছাড়ন, এবং কি ছাড়ন, ইলেকট্রনের ছাড়ন। সো এখান থেকে অ্যাকচুয়ালি আমাদের 2 মোল আমরা পাচ্ছি CH3। আচ্ছা, আমরা ইথেন পেলাম। এবং এখানে আরেকটা যেটা হবে আমাদের, 2 মোল আমাদের কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হবে। আমাদের দেখো কার্বনের যে সংখ্যা দুই পাশে, এখানে টোটাল হচ্ছে ডান পাশে আমাদের টোটাল 4টা কার্বন আছে, বাম পাশে আমাদের টোটাল 4টা কার্বন আছে। সেটা হচ্ছে আমাদের অ্যানোডের বিক্রিয়া, যেখানে আমাদের জারণ হয়েছে। এখন আসছে আমাদের ক্যাথোডের বিক্রিয়া। ক্যাথোডে কি হবে, আমাদের বিজারণ হবে। এখানে যেটা হবে, আমাদের 2 মোল সোডিয়াম প্লাস 2টা ইলেকট্রন রিসিভ করে তারা হচ্ছে 2 দুই পরমাণু হচ্ছে সোডিয়াম তৈরি করবে। তারপর সেই সোডিয়ামের সাথে আমাদের যখন পানির রিঅ্যাকশন হবে, আমরা অ্যাকচুয়ালি এখান থেকে পাবো সোডিয়াম হাইড্রোক্সাইড এবং হচ্ছে আমাদের হাইড্রোজেন গ্যাস রিলিজ হবে। এই বিক্রিয়াটাকে যোগ করলে আলটিমেটলি আমরা পাচ্ছি এই রিঅ্যাকশনটা, কোপ সংশ্লেষণের। আচ্ছা, এটা গেল হচ্ছে কোপ সংশ্লেষণ। এটা মাথায় রাখবা যে আমাদের হচ্ছে সোডিয়াম ইথানয়েড, সোডিয়াম ইথানয়েডকে আমরা হচ্ছে জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে আমরা হচ্ছে এখান থেকে অ্যালকেন পেতে পারি। সো আশা করি এটা ক্লিয়ার সবার কাছে। এখন আসি 5 নাম্বার স্টেপ, কার্বনিল যৌগ থেকে। কার্বনিল যৌগ থেকে কিভাবে ফর্মেশন হবে। সো এটা একটু সবাই ইম্পর্টেন্ট, গুরুত্বের সাথে মাথায় রেখো যে আমাদের হচ্ছে কার্বনিল মূলককে আমরা যদি জারিত করি, আমরা যদি বিজারিত করি, যেটার জন্য আমাদের দরকার হচ্ছে জিঙ্ক অ্যামালগাম এবং গাঢ় HCl।
সো এদের উপস্থিতিতে আমরা যদি কার্বনের মূলকের সাথে জার্মান হাইড্রোজেনের রিঅ্যাকশন করাই, আমাদের অ্যাকচুয়ালি এখানে যে কাজটা হবে, আমাদের এই সি ডাবল বন্ড ও এই পার্টটাই, সি ডাবল বন্ড ও এই পার্টটা অ্যাকচুয়ালি আমাদের হয়ে যাবে CH2, এই পার্ট দ্বারা রিপ্লেস হয়ে যাবে, সাথে আমাদের ওয়াটার মলিকিউল উৎপন্ন হবে। সো আমরা যদি একটা এক্সাম্পল দেখি এখানে কি ঘটনাটা ঘটবে, আমরা যদি হচ্ছে ধরো অ্যাসিটোনের সাথে আমরা যদি হচ্ছে জিঙ্ক অ্যামালগাম এবং গাঢ় HCl এর রিঅ্যাকশন দেই, জিঙ্ক অ্যামালগাম এবং হচ্ছে গাঢ় HCl এর রিঅ্যাকশন দেই, আমরা অ্যাকচুয়ালি যেটা পাবো CO এই পার্টটা অ্যাকচুয়ালি CH2 পার্ট দ্বারা রিপ্লেস হয়ে যাবে, এই CO পার্টটা CH2 পার্ট দ্বারা রিপ্লেস হয়ে যাবে এখানে। সো এখান থেকে আমরা অ্যাকচুয়ালি পাচ্ছি CH2 দেন CH3 CH2 দেন CH3 এবং হচ্ছে আমাদের ওয়াটার মলিকিউল উৎপন্ন হবে। এটা হচ্ছে আমাদের কার্বনিল যৌগ থেকে আমরা যদি আমাদের অ্যালকেন পেতে চাই তাহলে এই রিঅ্যাকশন স্টেপটা ফলো করবে। আশা করি এই পর্যন্ত ক্লিয়ার, সবাই বুঝতে পারছো এই পর্যন্ত? আমরা এখন অ্যালকেনের অ্যালকেন কি কি ধরনের আরো কিছু রিঅ্যাকশন দেয় সেটা দেখবো। এ পর্যন্ত ক্লিয়ার সবার? হ্যালো? জি ভাইয়া। ওকে, তাহলে আমরা দেখছিলাম এতক্ষণ অ্যালকেনের প্রস্তুতি, আমরা এখন দেখি অ্যালকেনের কিছু বিক্রিয়া। সেই 5টা বিক্রিয়া মানে অ্যালকেনের প্রস্তুতির জন্য এই 5টা নিয়ম জানলেই হবে। এখন দেখি অ্যালকেন কি কি বিক্রিয়া দেয়। সো অ্যালকেনের প্রথম একটা বিক্রিয়া কম্বাসন রিঅ্যাকশন বা দহন বিক্রিয়া। সেটা কি হবে আমাদের, ধরো হচ্ছে বিউটেনের সাথে যদি আমি অক্সিজেনের উপস্থিতিতে যদি বিক্রিয়াটা দেই তাহলে আমাদের জানো কম্বাসন বিক্রিয়া হচ্ছে কার্বন ডাই অক্সাইড এবং পানি উৎপন্ন হয়, এটাকে আমরা বলি সম্পূর্ণ দহন, এটাকে বলছি আমরা সম্পূর্ণ দহন। এখন আসি আমরা সমতা করি, এই বিক্রিয়ার জন্য সমতা ইম্পর্টেন্ট। সো এখানে বাম পাশে আমাদের 3 কার্বন আছে, আমরা এখানে 3 কার্বন দিলাম, কার্বন ডাই অক্সাইড এখানে কার্বন মিলে গেল, এখন হাইড্রোজেন মিলে চলো। সো বাম পাশে আমাদের C8 আছে, সো এখানে অ্যাকচুয়ালি চারটা দিলে আমাদের হাইড্রোজেন হয়ে গেল। এখন লাস্ট আমরা অক্সিজেন মিলাই, এখানে 6টা অক্সিজেন আর এখানে হচ্ছে 4টা অক্সিজেন, টোটাল 10টা অক্সিজেন। সো আমাদের ব্যালেন্সের জন্য এখানে 5 দেওয়া লাগবে, আমাদের ব্যালেন্সই হয়ে গেছে, সমতা হয়ে গেছে। সেটা হচ্ছে আমাদের সম্পূর্ণ দহন। এখন আসে যদি আমাদের অসম্পূর্ণ দহন হয় তাহলে অ্যাকচুয়ালি কি উৎপন্ন হবে। অসম্পূর্ণ দহন হলে ধরো C3H5 এর মানে ধরো অক্সিজেনের পরিমাণটা এখানে কম আছে, সেটাকে আমরা অসম্পূর্ণ দহন বলতেছি। এবং আমি এখানে সমতা একবারই করে দিচ্ছি। সো আমাদের ধরো হচ্ছে 7/2 বা 3/2 একই কথা। সো আমাদের যদি বিউটেন যদি প্রোপেনের সাথে আমাদের যদি এটা বিক্রিয়া হয় তাহলে আমাদের উৎপন্ন হবে হচ্ছে কার্বন মনোক্সাইড এবং আমাদের ওয়াটার মলিকিউল। কার্বন মনোক্সাইড সমতা করতে হবে আমাদের 3 অণু, আর এখানে হচ্ছে 4। সো এটা হচ্ছে আমাদের টোটাল সমতা। এটা হচ্ছে অসম্পূর্ণ দহন, অর্থাৎ আমাদের অক্সিজেনের পরিমাণটা কম থাকলে। চাইলে আমরা 2 দিয়ে মাল্টিপ্লাই করে দিতে পারি, বাট এখানে দরকার নেই অ্যাকচুয়ালি। এটা হচ্ছে অসম্পূর্ণ দহন। অসম্পূর্ণ দহন হলে আমাদের কার্বন মনোক্সাইড উৎপন্ন হবে, কিংবা অক্সিজেনের চাহিদা যদি আরো কম থাকে তাহলে আমাদের কার্বন পার্টিকেল উৎপন্ন হবে। লাইক C3H8 এর সাথে যদি আমাদের 2 মোল অক্সিজেনের রিঅ্যাকশন হয় তাহলে আমরা পাচ্ছি হচ্ছে 3 মোল কার্বন এবং 4 মোল ওয়াটার মলিকিউল। দেখো আমাদের অক্সিজেনের পরিমাণ যদি আরো কম হয় তাহলে আমাদের কার্বন পার্টিকেল উৎপন্ন হবে। সো এটা একটা ইম্পর্টেন্ট রিঅ্যাকশন অ্যালকেনের। এখন সেকেন্ড আসো আমাদের আরেকটা রিঅ্যাকশন আমরা জানি যে ক্লোরিনেশন, সূর্যালোকের উপস্থিতিতে আমরা যদি ক্লোরিনের সাথে বিক্রিয়া দেই আমাদের অ্যালকেনের তাহলে আমাদের কি উৎপন্ন হবে। লাইক ধরো এই রিঅ্যাকশনটা একটু ট্রিকি, কারণ আমরা সারা জীবন হচ্ছে তোমাদের মিথেনের সাথে ক্লোরিনের রিঅ্যাকশনটা দেখে আসছি। সূর্যালোকের উপস্থিতিতে আমরা জানি হচ্ছে CH3Cl উৎপন্ন হবে এবং হচ্ছে HCl উৎপন্ন হবে। এখন যদি আমি তোমাদের জিজ্ঞাসা করি যদি আমাদের প্রোপেনের সাথে Cl2 রিঅ্যাকশন হয় সূর্যালোকের উপস্থিতিতে তাহলে আসলে কি উৎপন্ন হবে। কেউ একজন রেসপন্স করো তো, কি পাচ্ছি আমরা এখানে, কি পাবো? ভাইয়া যে 2 ডিগ্রি যে হাইড্রোজেনটা আছে সেইটা বাদ যাবে, কারণ এটা তো ফ্রি রেডিক্যাল মেকানিজম হয়, সেটা বেশি স্টেবিলিটি অর্জন করার কথা। হ্যাঁ, এটা ফ্রি রেডিক্যাল মেকানিজম ফলো করবে এক্স্যাক্টলি। তাহলে এটা দুইটা তোমার প্রোডাক্ট দেবে, একটা হচ্ছে তোমার 2 ক্লোরো প্রোপেন, একটা রেজাল্ট হচ্ছে তোমার 1 ক্লোরো প্রোপেন। এক্স্যাক্টলি, এটা হচ্ছে তোমার দুইটা প্রোডাক্ট দেবে। সো একটু কেয়ারফুল থেকো আর কি। এটা একটা রিঅ্যাকশন। এখন আরেকটা রিঅ্যাকশন তোমাদের দেখাই, এটা হচ্ছে যে সাইক্লিক স্ট্রাকচার, অর্থাৎ তোমাদের যদি হচ্ছে সাইক্লোপ্রোপেন, সাইক্লোপ্রোপেনের সাথে যদি আমাদের ব্রোমিনের রিঅ্যাকশন হয় তাহলে কি উৎপন্ন হবে।
কেউ কি বলতে পারবা এখানে কি উৎপন্ন হতে পারে সাইক্লোপ্রোপেনের সাথে ব্রোমিন? সবগুলা কার্বনই তো সেম, মানে সমসংখ্যক কি দ্বারা যুক্ত, তাহলে তো যে কোনো একটা দিলেই হয় না? হ্যাঁ, এখানে আসলে অ্যাকচুয়ালি দুই পাশে আমাদের ব্রোমিন অ্যাটাচ হয়ে যাবে। লাইক হচ্ছে ধরো আমরা যদি এইখানে গিয়ে বন্ডটা ভেঙে যায়, সো এটা একটা ব্রোমিন এখানে যুক্ত হবে এই হাতে, আর একটা ব্রোমিন হচ্ছে এই হাতে যুক্ত হবে, সহজ করে বুঝালে আর কি। সো আমরা পাচ্ছি দুই টার্মিনালে আমরা দুইটা ব্রোমিন পাচ্ছি। সো ব্রোমিন CH2 দেন CH, না CH2 হবে, CH2 দেন CH2 CH2 দেন এখানে ব্রোমিন, এটা আমরা পাচ্ছি এক্স্যাক্টলি। সো এই প্রোডাক্টটা আমাদের উৎপন্ন হবে। এখানে সূর্যালোকের উপস্থিতি থাকতেও পারে নাও থাকতে পারে, এই বিক্রিয়াটা অন্ধকারেও এই একই রিয়াকশনটাই দিবে। সো এটা কাইন্ড অফ একটা এক্সেপশন হিসেবে তোমরা মাথায় রাখতে পারো এই রিয়াকশনটা। সো এটা হচ্ছে আমাদের সাইক্লোপ্রোপেনের রিয়াকশন। সো অ্যালকেন আমরা এতটুকু পর্যন্ত রাখি, আর প্রয়োজন হবে না অ্যালকেনের। সো এখন আসি আমরা অ্যালকিন। ফার্স্টে আমরা দেখবো অ্যালকিন প্রস্তুতি, তারপর অ্যালকিনের রিয়াকশন গুলো দেখবো। আচ্ছা, সো আমরা স্টার্ট করি অ্যালকিন। এখন দেখি আমরা কিভাবে অ্যালকিন আমরা পেতে পারি। সো অ্যালকিন প্রস্তুতির জন্য ফার্স্টে যে বিক্রিয়াটা দেখবো সেটা হচ্ছে অ্যালকোহলের নিরোধন বিক্রিয়া। আমরা এটা মেকানিজমও শিখছি, অ্যালকোহলের নিরোধন বিক্রিয়া। সো এটা আমরা যেটা দেখবো সেটা হচ্ছে নিরোধকের উপস্থিতিতে আমাদের হচ্ছে ওয়াটার মলিকিউল বের হয়ে যাচ্ছে। এখন নিরোধক কারা? নিরোধক হচ্ছে তারাই যারা আমাদের কোন একটা যৌগ থেকে আমাদের পানি অণু বের করে দেয়, তারাই হচ্ছে আমাদের নিরোধক। এখন নিরোধক হিসেবে কারা কারা ইউজ হতে পারে? নিরোধক হিসেবে আমাদের সালফিউরিক অ্যাসিড ইউজ হতে পারে, তারপর হচ্ছে H3PO4 ইউজ হতে পারে, তারপর হচ্ছে Al2O3 ইউজ হতে পারে। এটা আমাদের নিরোধক হিসেবে ব্যবহার হতে পারে। সো এটা মাথায় রেখো, কেউ আবার শুধু সালফিউরিক অ্যাসিডই চিনো বা বাকি দুটাকে চিনো না, তাহলে কিন্তু রিঅ্যাকশনটা অ্যান্সার করতে পারবা না। সো এই দুটাকেও তোমরা চিনে রাখো, এরা হচ্ছে এক প্রকার নিরোধক। সো এদেরকে যদি দেখো তোমার অ্যালকোহলের সাথে প্রভাবক হিসেবে, তাহলে অবশ্যই বুঝবা যে সেখানে নিরোধন বিক্রিয়া হবে। সো আমরা দেখি একটা রিঅ্যাকশন, CH3CH, তারপর CH2OH। সো এদের সাথে যদি আমাদের হচ্ছে H3PO4 এর রিঅ্যাকশন হয়, H3PO4 200°C তাপমাত্রায়, আমি যদি এটাকে একটু ইলাবোরেটলি দেখাই, এখানে OH-টাকে, এখানে যদি আমি হাইড্রোজেনটাকে এভাবে দেখাই, তাহলে বুঝতে পারছো এখান থেকে আমাদের অপসারণ বিক্রিয়ার মাধ্যমে আমাদের এক মোল পানির অণু বের হয়ে যাবে। সো এখান থেকে পাচ্ছি আমরা CH2, CH ডাবল বন্ড CH2, এবং এখান থেকে আমাদের আসবে হচ্ছে H2O। সো এটা গেল আমাদের। আরেকটা রিঅ্যাকশন আমাদের থাকতে পারে Al2O3। সো ধরো আরেকটা রিঅ্যাকশন আমাদের দেওয়া আছে CH3 CH2OH, এবং আমাদের প্রভাবক হিসেবে দেওয়া আছে হচ্ছে Al2O3। সো এটা তোমরা একটু গুরুত্বের সাথে মাথায় রেখো। দেন পাচ্ছি হচ্ছে CH2 ডাবল বন্ড CH2, তারপর পাচ্ছি হচ্ছে ওয়াটার মলিকিউল। সো এটাই আমাদের আমরা যদি অ্যালকোহলের নিরোধন করি, তাহলে আমরা এই বিক্রিয়ার মাধ্যমে আমাদের কাঙ্ক্ষিত অ্যালকিন পেতে পারি। এখন আসলে আমরা অ্যালকাইল হ্যালাইড থেকে কিভাবে পাবো? সো এখানে আমরা অ্যাকচুয়ালি দুইটা টার্ম সম্পর্কে জানবো, একটা হচ্ছে ভেসিনাল, একটা হচ্ছে ভিসিনাল, একটা হচ্ছে জেমিনাল। সো আমরা এখন দেখি যে অ্যালকাইল হ্যালাইড থেকে কিভাবে পেতে পারি অ্যালকাইল হ্যালাইড। সো আমরা জানি ভিসিনাল হচ্ছে, তোমরা অলরেডি পড়ে আসছো এটা, ভিসিনাল হচ্ছে পাশাপাশি দুইটা কার্বনে যদি আমাদের হ্যালোজেন থাকে, তাহলে সেটাকে আমরা ভিসিনাল বলতেছি। পাশাপাশি দুইটি কার্বনে যদি আমাদের হ্যালোজেন, এক্স বলতে আমরা হ্যালোজেন গ্রুপ বুঝি, পাশাপাশি দুইটি কার্বনে যদি এক্স থাকে, তাহলে অ্যাকচুয়ালি আমরা এটাকে ভিসিনাল বলতেছি। আর জেমিনাল কি ছিল? একই কার্বনে যদি আমাদের দুইটা হ্যালোজেন থাকে, একই কার্বনে দুইটি এক্স গ্রুপ থাকলে আমরা সেটাকে বলতেছি জেমিনাল। আচ্ছা, সো এখন দেখি অ্যালকাইল হ্যালাইড থেকে আমরা কিভাবে আমাদের কাঙ্ক্ষিত অ্যালকিন পেতে পারি। সো আমরা যে মেকানিজম গুলো যেটা দেখলাম অ্যাকচুয়ালি, দেখছি যে আমাদের যদি KOH অ্যালকোহলিক মিডিয়ামে রাখি, তাহলে কিন্তু আমাদের এখান থেকে HX বের হয়ে যায়, বা বিটা হাইড্রোজেন অপসারণ হয়ে যায়, এবং এবং আমরা দেখছি যে এটাকে অ্যাকচুয়ালি HX এলিমিনেশনও বলা যায়, কারণ HX বের হয়ে যায়। সো আমরা অ্যালকাইল হাইড্রাইড থেকে যদি HX কে বের করতে চাই, তাহলে আমরা অপসারণ বিক্রিয়ার মেকানিজম ফলো করবো এই জায়গায়। সো ধরো হচ্ছে আমরা রিঅ্যাকশনটা এভাবে দেখালাম, একটা নর্মাল হচ্ছে, এটা হচ্ছে শুধু নর্মাল। আমরা যদি একটা অ্যালকাইল হ্যালাইড দেখি, এখানে হচ্ছে এটার সাথে আমি বিক্রিয়া দিলাম হচ্ছে KOH অ্যালকোহলিক মিডিয়ামে রিঅ্যাকশন দিলাম,
তাহলে আমাদের এই হাইড্রোজেন এবং এই হ্যালোজেন বের হয়ে যাবে। তাহলে আমরা পাচ্ছি এদের মধ্যে ডাবল বন্ড ফর্মেশন হবে। সো এটা আমরা পেলাম, এখান থেকে KX প্লাস হচ্ছে H2O উৎপন্ন হলো। সো এটা একটা রিঅ্যাকশন অ্যালকাইল হ্যালাইড থেকে। এখন আসে সন্নিহিত ডাই হ্যালাইডের হ্যালোজেন দ্বারা, অর্থাৎ আমি বলতে চাচ্ছি যে পাশাপাশি দুইটা কার্বনে আমাদের হচ্ছে হ্যালোজেন গ্রুপ প্রেজেন্ট আছে। সো এখন দেখি সন্নিহিত ডাই হ্যালাইড। সন্নিহিত ডাই হ্যালাইড বলতে আমরা এই সন্নিহিত ডাই হ্যালাইড থেকে আমরা কিভাবে পেতে পারি? সো সন্নিহিত ডাই হ্যালাইড থেকে আমরা পাবো এইভাবে। ধরো রিঅ্যাকশনটা কি হবে তাহলে, CH3 দেন CH দেন পাচ্ছি হচ্ছে CH2। এখানে আমাদের ব্রোমিন অ্যাটাচ আছে, এখানে আমাদের ব্রোমিন অ্যাটাচ আছে। সো আমরা যদি আমাদের জিঙ্কের সাথে রিঅ্যাকশন দিই এটার এবং অ্যালকোহলের প্রেজেন্সে, এখানে যে কাহিনীটা হবে এই জিঙ্ক কি করবে, এই দুইটা ব্রোমিনকে নিয়ে চলে যাবে। কারণ জিঙ্কের যোজনী আমরা জানি 2, সো অ্যাকচুয়ালি জিঙ্ক একসাথে দুইটা ব্রোমিনের সাথে বন্ড ফর্মেশনে যেতে পারে। সো জিঙ্ক কি করবে, আমাদের এই দুইটাকে নিয়ে চলে যাবে। সো এখানে আমাদের ডাবল বন্ড ফর্মেশন হবে, CH ডাবল বন্ড CH2 এবং এখান থেকে জিঙ্ক Br2 ফর্মেশন হবে। এটা হচ্ছে আমাদের সন্নিহিত ডাইহ্যালাইড থেকে আমরা জিনিসটা পেলাম। এখন আমরা জানি যে ঠিক সেম ভাবে অ্যালকাইন আমরা দেখলাম যে অ্যালকোহলের নির্দন অ্যালকাইল হ্যালাইড থেকে, আমরা অ্যালকাইন থেকেও পেতে পারি। আমরা অ্যালকাইন থেকেও অ্যালকিন পেতে পারি। সেটা কিভাবে? অ্যালকাইন থেকে আমরা যদি অ্যালকাইনের আংশিক বিচারণ করি তাহলে আমরা অ্যালকিন পাবো। লাইক হচ্ছে ধরো CH3C ট্রিপল বন্ড CH, এর সাথে হচ্ছে আমরা H2 এর রিঅ্যাকশন দিলাম প্যালাডিয়াম প্রভাবক অবস্থাতে, যে কোনো একটা দিলে হবে, প্লাটিনাম প্যালাডিয়াম অথবা নিকেল। সো এখানে যেটা হবে আমাদের আংশিক বিজারণ হবে। আংশিক বিজারণ হলে আমাদের এখান থেকে কাঙ্ক্ষিত আমরা অ্যালকিন পেয়ে যাচ্ছি। সো 3 কার্বনের যেহেতু এখানে অ্যালকাইন আছে, সো হ্যাঁ 3 কার্বনের অ্যালকিন আমরা পেয়ে গেলাম। সেটা হচ্ছে আমাদের অ্যালকাইনের আংশিক বিজারণ দ্বারা। সো এটা হচ্ছে আমাদের টোটাল অ্যালকিনের রিঅ্যাকশন। এখন দেখি যে অ্যালকিন এর বাইরে আমরা কি কি রিঅ্যাকশন দেখছি, এখন একটা চার্ট আমরা দেখি অ্যালকিনের। এ পর্যন্ত ক্লিয়ার সবার? সবাই এ পর্যন্ত ক্লিয়ার? জি ভাইয়া। ওকে, এখন আমরা অ্যালকিনের একটা চার্ট দেখি চলো। আমি মনে হয় একটু ছোট করে লিখলে বেটার হবে, জাস্ট রিঅ্যাকশন গুলোকে আমি একসাথে করে দিচ্ছি। এখানে আমাদের হাইড্রোজেন যুক্ত আছে, এখানে হচ্ছে CH3, দেন এই কার্বনে ধরো হচ্ছে CH3, এই কার্বন হচ্ছে CH3, এটা আমাদের একটা অ্যালকিন। এখন আমরা দেখি যে এই অ্যালকিন অ্যাকচুয়ালি কি কি রিঅ্যাকশন দিতে পারে। সো এই অ্যালকিন আমাদের হচ্ছে এখান থেকে আমরা অ্যালকেন পেতে পারি। কিভাবে অ্যালকেন পেতে পারি? লাইক যদি এখানে আমাদের অ্যালকেন যোগ হয়, আমি এভাবে দেখালাম, স্টিক লাইন স্ট্রাকচার আমরা দেখালাম এখানে লাইনের সাহায্যে। তোমরা জানো যে এখানে টার্মিনালে আমাদের কার্বন অ্যাটাচ আছে। সো অ্যাকচুয়ালি আমাদের যদি এই স্ট্রাকচারে আমাদের যদি ডাবল বন্ডে হাইড্রোজেন অ্যাটাচ হয়ে যায় তাহলে অ্যাকচুয়ালি আমরা এই স্ট্রাকচারটা পাই। এখানে যদি আমি একটু এক্সপ্লেইন করে দিই, এই যে দেখো এই পাশে হচ্ছে আমাদের CH3 গ্রুপকে ইন্ডিকেট করতেছে, হাইড্রোজেন তো দেখানো লাগে না, আমাদের জাস্ট কর্নার গুলো দেখাতে হবে যেখানে অ্যাকচুয়ালি আমাদের কার্বন আছে। এই কর্নার আমাদের হচ্ছে CH3 গ্রুপকে ইন্ডিকেট করতেছে, এই কর্নার আমাদের CH3 গ্রুপকে ইন্ডিকেট করতেছে। এই যে দেখো দুইটা CH3 গ্রুপ, এখানে আমাদের দুইটা CH3 গ্রুপ আছে। দেখো এটা আমরা টাইম বাঁচানোর জন্য অ্যাকচুয়ালি এই স্ট্রাকচারটা লিখতেছি এখানে, বাট পরীক্ষার খাতায় তোমরা এলাবোরেটলি ভাবে দেখাও। আচ্ছা, এটা হচ্ছে আমাদের অ্যালকেন। বুয়েট অ্যাডমিশন টেস্টে এই স্ট্রাকচার ইউজ করলে কোনো সমস্যা নেই, বাট এইচএসসি পরীক্ষায় ইউজ করিও না, কারণ এটা তোমাদের বইতে নাই। আচ্ছা, হাইড্রোজেনের করলাম, হাইড্রোজেন উপস্থিতিতে যদি প্লাটিনাম প্যালাডিয়াম অথবা নিকেল প্রভাবক উপস্থিতিতে যদি অ্যালকেনে বিক্রিয়া দেয় তাহলে আমরা আমাদের অ্যালকেন পেলাম। এখন তো অ্যালকেন পেলাম, এখন দেখি আমরা কিভাবে হ্যালোহাইড্রিন পেতে পারি। হ্যালোহাইড্রিন কি জিনিস আমি বলছি। সো হ্যালোহাইড্রিন পেতে পারি এভাবে, যদি আমরা ক্লোরিনের রিঅ্যাকশন দেই এটার সাথে, আমাদের অ্যালকিনের সাথে যদি ক্লোরিন এবং ওয়াটারের রিঅ্যাকশন দেই তাহলে অ্যাকচুয়ালি আমাদের একটা কার্বনে আমাদের ক্লোরিন অ্যাটাচ হবে। দেখো একটা কার্বনে আমাদের ক্লোরিন অ্যাটাচ হয়ে গেল, আর একটা কার্বনে আমাদের OH অ্যাটাচ হবে। এই স্ট্রাকচারটাকে বলতেছে আমরা হ্যালোহাইড্রিন। আগের মতো আমাদের দুইটা দেখাতে হবে, কারণ দুইটা CH3 গ্রুপ আছে এখানে, এখানে দুইটা CH3 গ্রুপ আছে, আর এখানে একটা CH3 গ্রুপ আছে, কারণ অ্যাকচুয়ালি আমরা এই স্ট্রাকচার থেকে দেখছি। এটাকে আমরা বলতেছি হ্যালোহাইড্রিন, অর্থাৎ ক্লোরিন এবং ওয়াটারের রিঅ্যাকশনে আমাদের একটা পার্টে ক্লোরিন যুক্ত হবে, একটা পার্টে OH যুক্ত হবে। সো এটাকে বলতেছি আমরা হ্যালোহাইড্রিন নাম। এখন আমরা দেখি আরেকটা রিঅ্যাকশনে, ধরো ক্লোরিনের সাথে যদি CCl4 থাকে তাহলে আমাদের
ক্লোরিনের সাথে যদি CCl4 গ্রুপ অ্যাটাচ থাকে, তাহলে আমরা এখান থেকে পেতে যাচ্ছি ভিসিনাল ডাইহ্যালাইড, অর্থাৎ আমাদের পাশাপাশি দুইটা কার্বনে আমাদের দুইটা ক্লোরিন গ্রুপ অ্যাটাচ হবে। সো এখান থেকে পাবো হচ্ছে আমরা ভিসিনাল ডাইহ্যালাইড। সো এটা হচ্ছে আমাদের ভিসিনাল ডাইহ্যালাইড। আশা করি এটা চিনতে পারছো সবাই, কিছুক্ষণ আগে দেখলাম। এটা হচ্ছে ভিসিনাল ডাইহ্যালাইড। কিভাবে পেলাম? যদি আমরা আমাদের অ্যালকিনের সাথে ক্লোরিনের বিক্রিয়া দেই CCl4 এর উপস্থিতিতে, তাহলে আমরা অ্যাকচুয়ালি ভিসিনাল ডাইহ্যালাইডে ব্যাক করতে পারবো। এখন আসি, যদি আমরা আমরা দেখছি যে ওজোনোলাইসিস দেখছি। আচ্ছা, এখন দেখি যে আমরা অ্যালকিন থেকে কিভাবে অ্যালকাইল হ্যালাইডে যেতে পারি। অ্যালকিনের আমরা মার্কোনিক অফ অ্যাডিশন শিখছি, অর্থাৎ HBr এর উপস্থিতিতে যদি আমরা মার্কোনিক অফ অ্যাডিশন ফলো করি, এখান থেকে আমরা আমাদের অ্যালকাইল হ্যালাইড পাবো। সো এটা হচ্ছে আমাদের অ্যালকাইল হ্যালাইড। এখন যদি আমরা ওজোনোলাইসিস করি অ্যালকিনের যদি ওজোনোলাইসিস করি, জাস্ট আমি কি কি লাগবে এটা তো তোমরা জানোই, আমি আর লিখলাম না। সো আমি যদি ওজোনোলাইসিস করি, এই পার্টটা ভেঙে আমাদের এখান থেকে উৎপন্ন হবে হচ্ছে ইথানেল, এবং এই পার্টটা থেকে উৎপন্ন হবে আমাদের অ্যাসিটন বা প্রোপানন। সো এখান থেকে পাচ্ছি হচ্ছে আমরা CH3 CHO, তারপরে CH3 CO CH3। এই রিঅ্যাকশনগুলো অ্যাকচুয়ালি আমাদের অ্যালকিন দিয়ে থাকে। আরো দুইটা রিঅ্যাকশন আছে, অক্সিমার্কিউরেশন, ডিমার্কিউরেশন আর হাইড্রোবোরেশন। এই রিঅ্যাকশন তোমাদের সিলেবাসে নাই, তোমাদের অ্যালকেনের এই কয়টা রিঅ্যাকশন মনে রাখলেই হবে। সো এই কয়টা আমাদের অ্যালকিনের জন্য এনাফ। সো এটা গেল হচ্ছে আমাদের অ্যালকিন কি কি বিক্রিয়া প্রদর্শন করে সেটা। ওয়েট আ সেকেন্ড, আমরা এখন অ্যালকিন শনাক্তকরণ বিক্রিয়া দেখব। প্রত্যেকটা কার্যকরীমূলক শনাক্তকরণ বিক্রিয়া তোমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। সো এখন আসি আমরা অ্যালকিন শনাক্তকরণ। অ্যালকিন শনাক্তকরণ। সো এখানে দুইটা বিক্রিয়া শিখবো আমরা। দুইটা বিক্রিয়া তোমরা অলরেডি জানো, যে আমরা যদি অ্যালকিনের নমুনায় পটাশিয়াম পারম্যাঙ্গানেটের বেগুনি বর্ণ বা বেগুনি দ্রবণ ইউজ করি, তাহলে এটা অ্যাকচুয়ালি আমাদের গ্লাইকল ফর্মেশন হয়, আমাদের বেগুনি বর্ণ দ্রবীভূত হয়ে যায়। সো ফার্স্ট যে রিঅ্যাকশনটা দেখবো আমরা, আমাদের অ্যালকিনের দ্রবণে যদি হচ্ছে ক্ষারীয় পটাশিয়াম পারম্যাঙ্গানেট ইউজ করি, ক্ষারীয় পটাশিয়াম পারম্যাঙ্গানেট আর KOH, এই ক্ষারীয় পটাশিয়াম পারম্যাঙ্গানেট আর KOH আমাদের এই জাইমান অক্সিজেনের প্রোডিউসিং এর জন্য দায়ী। সো এই ক্ষারীয় পটাশিয়াম পারম্যাঙ্গানেট আর KOH থেকে আমরা এই জাইমান অক্সিজেন পাচ্ছি, এবং জলীয় দ্রবণ ইউজ হওয়ার কারণে আমাদের এই ওয়াটার মলিকিউল আসতেছে। সো এখান থেকে যেটা হবে, আমাদের গ্লাইকল ফর্মেশন হবে। গ্লাইকল কি, পাশাপাশি দুইটা কার্বনে আমাদের OH গ্রুপ যুক্ত থাকবে, এটাকে বলতেছি আমরা গ্লাইকল। সো আমরা যদি একটা এক্সাম্পল দেখি, ধরো হচ্ছে CH3CH ডাবল বন্ড CH2 এর সাথে যদি আমাদের হচ্ছে ওয়াটার প্লাস জার্মান অক্সিজেন এবং KMnO4 আর KOH, সো এটা বেগুনি বর্ণ দ্রবীভূত হয়ে আমাদের প্রোপিলিন গ্লাইকল প্রডিউস করবে। সো এখান থেকে পাচ্ছি আমরা প্রোপিলিন গ্লাইকল CH2, এখানে আমাদের একটা OH, এখানে আমাদের একটা OH। সো এটা আমাদের হচ্ছে প্রোপিলিন গ্লাইকল। সো এই বেগুনি বর্ণ দ্রবীভূত হয়ে আমাদের এখানে লিখে দিই বেগুনি বর্ণ দ্রবীভূত হয়ে আমাদের অ্যাকচুয়ালি এই প্রোডাক্টটা ফর্মেশন হচ্ছে। সো আরেকটা হচ্ছে আমাদের ব্রোমিন পানি পরীক্ষা। সেটা অ্যাকচুয়ালি কি ছিল, ব্রোমিনের লাল বর্ণটা দ্রবীভূত হতো ব্রোমিন পানি পরীক্ষায়। তো সেটা কি ছিল আমাদের CH আর CH ডাবল বন্ড CH2 এর সাথে যদি আমরা ব্রোমিনের রিঅ্যাকশন দেই CCl4 এর উপস্থিতিতে, তাহলে আমাদের ব্রোমিনের যে লাল বর্ণ সেটা দ্রবীভূত হয়ে আমাদের ফর্মেশন হবে, যৌগ ফর্মেশন হবে। সো এটা হচ্ছে আমাদের লাল বর্ণ দ্রবীভূত হয়ে যাবে এই বিক্রিয়ার মাধ্যমে। সো এখান থেকে পাচ্ছি RCH ব্রোমিন, আর এখান থেকে আসতেছে CH2Br। এটা হচ্ছে আমাদের ব্রোমিনের লাল বর্ণ চলে যাচ্ছে। এই দুইটা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি অ্যালকিনের শনাক্তকরণ বিক্রিয়া। আমরা এখন অ্যালকাইন শুরু করতে যাচ্ছি। কারো কোনো কোশ্চেন? ভাইয়া, হ্যাঁ বলো। এই ক্ষেত্রে ব্রোমিন, আমরা ব্রোমিন পানি বলি, দিতেছি কার্বন টেট্রাক্লোরাইড কেন? আচ্ছা, কার্বন টেট্রাক্লোরাইড কেন? কার্বন টেট্রাক্লোরাইড হচ্ছে একটা অপোলার দ্রাবক, এবং এটা হচ্ছে তোমার
আমাদের যে নিউক্লিওফাইল অ্যাটাক করবে না, সেই নিউক্লিওফাইলের চারদিকে কোনো সলভেন্ট শেল ক্রিয়েট করবে না, কোনো রকম বাধা দিবে না। আমরা দেখছি পোলার দ্রাবকগুলোতে হচ্ছে তোমার সলভেন্ট শেল ক্রিয়েট করে ফেলে চারদিকে। এই জন্য অ্যাকচুয়ালি নিউক্লিওফাইলটা জি। যাতে ইফেক্টিভলি কাজ করতে পারে এই জন্য কার্বন টেট্রাক্লোরাইড ইউজ করা হয়। বুঝতে পারছো? আচ্ছা ভাইয়া, এখানে যদি আমি পানি দিই তাহলে কি সেটাতে ব্রোমিন যুক্ত হয়ে হাইড্রোজেন মানে হাইপোব্রোমাস অ্যাসিড তৈরি করবে? যদি এখানে পানি HOBr। দাও তাহলে খুব সম্ভবত এখানে একটা ওএইচ ফর্মেশন হয়ে যাবে। ও আচ্ছা। লাইক আমরা কিছুক্ষণ আগে একটা রিঅ্যাকশনে খুব সম্ভবত এখানে এই যে এই জিনিসটা দেখলাম। ওই যে হ্যাঁ, ক্লোরোহাইড্রিন নাকি কি একটা যেন। হ্যাঁ হ্যাঁ হ্যালোহাইড্রেটস, হ্যাঁ। হ্যাঁ ওরকম ফরমেশন হবে। So, মানে এটা আসলে কেমিস্ট্রি ক্ষেত্রে কোনো একটা প্রোডাক্ট কি হবে সেটা রিয়াকশন না হওয়া পর্যন্ত আসলে প্রেডিক্ট করাটা খুবই ডিফিকাল্ট। এবং কেমিস্ট্রি আসলে কোনো একটা রিয়াকশন হওয়ার পর সেটা যে প্রোডাক্টটা আসলো সেটাকে তখন এক্সপ্লেন করে যে আসলে এটা কিভাবে পেলাম, এটার উপর কিছু হাইপোথিসিস কিছু এক্সপ্লেনেশন আসে। বাট আমাদের প্রথম প্রায়োরিটি থাকে আগে আমাদের এক্সপেরিমেন্টটা কমপ্লিট হবে, আমরা একটা কাঙ্ক্ষিত প্রোডাক্ট পেলাম, এখন এই প্রোডাক্টটা কিভাবে আসলো সেটার ব্যাপারে মেকানিজম গুলো চিন্তা করা হয়। এবং কেমিস্ট্রি ক্ষেত্রে যদি তোমরা দেখো অনেক ও মেকানিজম অনেক নীতি এবং অনেক অনেক ডিফারেন্ট প্রসিডিউরস ফলো করা হয়। বাট এটা আসলে কি বলবো, এটা একটা ওয়ান কাইন্ড অফ একটা লিমিটেশন। ফিজিক্সের ক্ষেত্রে দেখছো যে কিছু ফান্ডামেন্টাল ফর্মুলার সাহায্যে আমরা হচ্ছে খুব সহজে ফিজিক্সের বাকি ফর্মুলাগুলো খুব সুন্দরভাবে ডিরাইভ করতে পারতেছি। বাট কেমিস্ট্রি আসলে এরকম কোনো ফান্ডামেন্টাল ইউনিফাইড থিওরি নাই যেটার সাহায্যে আমরা সবগুলো রিয়াকশনকে এক্সপ্লেইন করতে পারবো। বুঝতে পারছো? এই কারণে আসলে কেমিস্ট্রির এই বিহেভিয়ার গুলো প্রেডিক্ট করা অনেক টাফ হয়ে যায়। কি ভাইয়া, বুঝছি। ফিজিক্সের মতো যদি হতো আর কি তাহলে অনেক লাইফটা অনেক ইজি হয়ে যেত। এক নিউটনের তিনটা ফর্মুলা দিয়ে অর্ধেক ফিজিক্স হয়ে যায়। আচ্ছা, তুমি দেখবা যে ফিজিক্স যখন পড়বা ফিজিক্সের ফান্ডামেন্টাল কিছু ফর্মুলা আছে, যে ফান্ডামেন্টাল ফর্মুলাগুলোকে বেস করে তোমার পরবর্তীতে আরো কিছু ফর্মুলা ডিরাইভ করা হয়েছে। বাট কেমিস্ট্রি ক্ষেত্রে দেখবা যে দেয়ার আর লটস অফ ফর্মুলাস, লটস অফ রিঅ্যাকশনস, লটস অফ মেকানিজমস। সো অনেক কনফিউজিং আসলে। কি ভাইয়া, অনেক চেঞ্জ। হ্যাঁ অনেক চেঞ্জ আর এক্সেপশন অনেক বেশি। আচ্ছা, এক্সেপশনটা আসলে আমরা অনেক সময় এক্সপ্লেন করতে পারিনি, এটা আমাদেরই লিমিটেশন। তবে কিছু এক্সেপশন আছে, এক্সেপশন আসলে সবচেয়ে বেশি দেখা পড়ে ইনঅর্গানিক কেমিস্ট্রিতে। অর্গানিক কেমিস্ট্রি এক্সেপশন তাও কম। আচ্ছা, আমরা এখন অ্যালকাইন প্রস্তুতি দেখে আসলে। সো অ্যালকাইন প্রস্তুতিতে আমরা দেখব হচ্ছে আমাদের ফার্স্ট যে রিঅ্যাকশনটা আমরা দেখছি সেটা হচ্ছে ধরো 1 নম্বর রিঅ্যাকশন, আমরা আর সি এক্স, তারপর হচ্ছে আমরা এখানে এইচ ইউজ করলাম, তারপর হচ্ছে সি এক্স, তারপর হচ্ছে এখানে এইচ, তারপর হচ্ছে এটা তো গেল। আরেকটা হাতে আমাদের হাইড্রোজেন গ্রুপ অ্যাটাচ আছে। সো আমাদের যদি কেওএইচ এর সাথে রিঅ্যাকশন হয় অ্যালকোহলিক কেওএইচ এর সাথে তাহলে বুঝতে পারছো আমাদের এইচ এক্স অপসারণ হয়ে যাবে। সো এখান থেকে অ্যাকচুয়ালি আমাদের এইচ এক্স বের হয়ে যাবে। সো এইচ এক্স বের হওয়ার কারণে আমরা পাচ্ছি হচ্ছে আর সি এইচ এই পার্টটা থেকে। এবং ধরো এই আহ, তোমার হচ্ছে যে এইচ এক্সটা বের হয়ে যাবে, এখানে দেখো এখানে দুইটা কার্বন থেকে বের হতে পারে হাইড্রোজেনটা, ধরলাম হচ্ছে এইখান থেকে এভাবে এইচ এক্সটা বের হয়ে গেল। তারপরে আমরা যেটা পাচ্ছি আর সি, আচ্ছা না এটা হবে না, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে এটাই, হ্যাঁ এখান থেকে আমাদের এইচ এক্সটা বের হয়ে যাবে। ঠিক আছে, এখান থেকে যদি আমাদের এইচ এক্সটা বের হয়ে যায় তাহলে আমরা পাচ্ছি ডাবল বন্ড সি, এখান থেকে আস্তে আস্তে হচ্ছে সিএইচ টু, না না সিএইচ আর এখানে হচ্ছে এক্স। আচ্ছা এটা গেল আমাদের। এখন যদি আমরা এটাকে আবার কেওএইচ অ্যালকোহলের সাথে বিক্রিয়া দেই, তুমি দেখো এই যে আমরা অ্যালকোহলের যে অপসারণ বিক্রিয়াটা দেখালাম কোথা থেকে এইচ এক্স বের হয়ে যাবে সেটা বোঝার জন্য কিন্তু অ্যাকচুয়ালি আমাদের ওই যে কোন ডাবল বন্ডের সাথে যুক্ত কার্বনে কোন কার্বনে আসলে বেশি আলফা হাইড্রোজেন ফর্মেশন হবে সেই অ্যালকেনটা বেশি স্টেবল হবে। সো ফার্স্ট স্টেপে যদি আমাদের এইখান থেকে এক্স বের হয়, এখান থেকে যদি হাইড্রোজেন বের হয় তাহলে আমরা যে অ্যালকেনটা পাচ্ছি সেটা বেশি স্টেবল হবে, অর্থাৎ আমরা সাইজ এফ নীতি ফলো করলাম। আচ্ছা, তারপর আমরা আবার কেওএইচ অ্যালকোহলের উপস্থিতিতে বিক্রিয়া দিলাম তাহলে আমরা পাবো হচ্ছে আর সি ট্রিপল বন্ড সিএইচ। এটা হলো আমাদের ফার্স্ট অ্যালকেন প্রস্তুতি, অর্থাৎ আমরা সন্নিহিত ডাইহ্যালাইড থেকে আমাদের কাঙ্ক্ষিত অ্যালকাইন পেলাম। এখন আসি আমরা যদি জেমিনাল ডাইহ্যালাইড থেকে রিঅ্যাকশনটা করি তাহলে কি পাবো। সো এটা তো গেল আমাদের ভিসিনাল ডাইহ্যালাইড, কারণ পাশাপাশি দুই কার্বন আমাদের এক্স গ্রুপ আছে।
এখন চলো আমরা যদি জেমিনাল ডাইহ্যালাইড থেকে আমাদের বিক্রিয়াটা করি, RCH2 দেন কার্বন, এখানে হচ্ছে দুইটা ব্রোমিন পার্ট, তারপর হচ্ছে আমাদের হাইড্রোজেন, KOH অ্যালকোহলিক দিতে হবে কারণ আমাদের HX রিমুভ করা দরকার। সো এখান থেকে যদি আমরা রিঅ্যাকশনটা করি আমরা পাবো RCH ডাবল বন্ড CH, এখানে একটা ব্রোমিন গ্রুপ, তারপরে হচ্ছে KBr এবং H2O। এই রিঅ্যাকশনটা আমরা পেলাম। এখন আবার আমাদের হচ্ছে KOH অ্যালকোহলের সাথে রিঅ্যাকশনটা দিতে হবে, RCH ডাবল বন্ড CBr দেন হচ্ছে হাইড্রোজেন, তার সাথে যদি আমরা KOH অ্যালকোহলিক মিডিয়ামের রিঅ্যাকশন দেই আবার, তাহলে হচ্ছে আমাদের এখান থেকে ব্রোমিন বের হবে এবং এই কার্বন থেকে আমাদের হাইড্রোজেন বের হয়ে যাবে। সো হাইড্রোজেন বের হয়ে গেলে আমরা পাচ্ছি RC ট্রিপল বন্ড CH দেন H2O, তারপর হচ্ছে KBr। সো এটা একটা প্রসিডিউর। আর আরেকটা প্রসিডিউর কি হবে, টেট্রা হ্যালাইডের যদি আমরা হচ্ছে জিঙ্ক এবং অ্যালকোহলের উপস্থিতিতে বিক্রিয়া দিই তাহলে জিঙ্ক আমাদের হ্যালাইড গুলোকে নিয়ে চলে যাবে। সো আমরা যদি টেট্রা হ্যালাইডের উপস্থিতিতে বিক্রিয়াটা দেই, এখানে টেট্রা হ্যালাইড গ্রুপ আছে। সো আমরা জিঙ্কের সাথে বিক্রিয়া দিলাম অ্যালকোহলের উপস্থিতিতে, অ্যালকোহল। আমরা যদি রিঅ্যাকশনটা করি তাহলে হচ্ছে এখান থেকে আমাদের জিঙ্ক দুইটা দুইটা করে, একটা জিঙ্ক হচ্ছে দুইটা হ্যালোজেন নিয়ে যেতে পারবে সর্বোচ্চ। তাহলে আমরা এখান থেকে এই অ্যালকিনটা পেলাম এবং হচ্ছে আমাদের উৎপন্ন হলো দুই অণু জিঙ্ক হ্যালাইড উৎপন্ন হলো আমাদের। আচ্ছা, এটা হলো আমাদের টেট্রা হ্যালাইডের হ্যালোজেন অপসারণ হলে। এখন আসে আরেকটা রিঅ্যাকশন, যে আমরা অ্যাসিটিলিন থেকে কিভাবে সোডিয়ামের বিক্রিয়া দিয়ে আমরা পেতে যাচ্ছি। সো কিভাবে পেতে পারি আমরা, চলো সেটা দেখি। সো অ্যাসিটিলিনের সাথে যদি আমরা সোডিয়ামের রিঅ্যাকশন করাই তরল অ্যামোনিয়াম দ্রবণে, তাহলে আমরা যেটা পাবো, অ্যাসিটিলিনের সাথে যদি আমরা সোডিয়ামের রিঅ্যাকশন করাই তরল অ্যামোনিয়া দ্রবণের ভিতর, তাহলে আমাদের উৎপন্ন হবে সোডিয়াম অ্যাসিটিলাইট। কারণ ওই দিন আমরা বলছি যে আমাদের অ্যাসিটিলিনের যে হাইড্রোজেনটা আছে, প্রান্তীয় হাইড্রোজেন, সেটা অ্যাকচুয়ালি অম্লধর্মিতা শো করে। তার রিজনটা হচ্ছে এই কার্বনটা আমাদের sp হাইব্রিডাইজড কার্বন। সো sp হাইব্রিডাইজড কার্বন আমাদের s এর ক্যারেক্টার বেশি, যে কারণে আমাদের কার্বন বেশি তড়িৎ ঋণাত্মক, এবং কার্বন বেশি তড়িৎ ঋণাত্মক হওয়ার কারণে আমাদের এই কার্বনে ডেল্টা পজিটিভ, সরি ডেল্টা নেগেটিভ এবং এখানে ডেল্টা পজিটিভ ফর্মেশন হয়, এবং হচ্ছে আমাদের আস্তে আস্তে এই হাইড্রোজেনটা দ্রবণে রিলিজ করে দেয় প্রোটন হিসেবে। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা এখানে আমাদের সোডিয়াম যুক্ত হলো, এটাকে আমরা এইভাবে দেখালাম। সো এটাকে বলতেছি আমরা সোডিয়াম অ্যাসিটিলাইট। সো এই সোডিয়াম অ্যাসিটিলাইটের সাথে যদি আমরা এখানে সোডিয়াম অ্যাসিটিলাইটের সাথে যদি আমরা হচ্ছে এয়ার ফর্মেশন বিক্রিয়া দেখাই, আমাদের মিথাইল আয়োডাইডের রিঅ্যাকশন দেখাই, তাহলে এই মিথাইল গ্রুপটা আমাদের সোডিয়াম গ্রুপকে রিপ্লেস করে দিবে। সো এখান থেকে আমরা পাবো CH ট্রিপল বন্ড CH3, এবং এখান থেকে উৎপন্ন হলো আমাদের সোডিয়াম আয়োডাইড। সো এটা একটা রিঅ্যাকশন যে আমরা কিভাবে নিম্নতর অ্যালকাইন থেকে কিভাবে উচ্চতর অ্যালকাইনে যেতে পারি, তার একটা রিঅ্যাকশন হচ্ছে এটা। লাইক আমরা যদি আরেকটা এক্সাম্পল দেখি, আরেকটা এক্সাম্পল দেখালাম তোমাদের, RC ট্রিপল বন্ড CH এর সাথে যদি আমরা সোডিয়ামের রিঅ্যাকশন করাই তরল অ্যামোনিয়ার উপস্থিতিতে, তরল অ্যামোনিয়া, তাহলে আমরা যেটা পাবো এখান থেকে RC ট্রিপল বন্ড, যেহেতু এটা আমাদের বেশি অম্লধর্মিতা দেখায়, এখানে আমাদের যুক্ত হবে সোডিয়াম, আমাদের যুক্ত হবে, আর হচ্ছে এখানে আমরা মাইনাস দেখালাম, এখানে প্লাস দেখালাম। সো এটার সাথে যদি আমরা আবার মিথাইল আয়োডাইডের রিঅ্যাকশন দেখাই, তাহলে আমরা আমাদের কাঙ্ক্ষিত উচ্চতর অ্যালকাইন পাবো। সো মিথাইল আয়োডাইডের রিঅ্যাকশন দেখালাম, এখান থেকে আস্তে আস্তে আমাদের CH3 দেন আমাদের সোডিয়াম আয়োডাইড। সো এটা একটা এক্সাম্পল। তোমরা পরীক্ষাগার পদ্ধতি নামে আরেকটা বিক্রিয়া শিখছো, 9 10 দেখছো, এখন আরেকবার দেখা দিই বিক্রিয়াটা। সেটা হচ্ছে ক্যালসিয়াম কার্বাইড থেকে। সো এটা হচ্ছে আমাদের সম্ভবত 5 নাম্বার বিক্রিয়া হয়। 5 নাম্বার বিক্রিয়া আমরা দেখতে যাচ্ছি হচ্ছে ক্যালসিয়াম কার্বাইড থেকে। সো ক্যালসিয়াম কার্বাইডে যদি আমরা ওয়াটার মলিকিউলের সাথে বিক্রিয়া দেই তাহলে আমাদের উৎপন্ন হবে হচ্ছে অ্যাসিটিলিন। সো এটা বিক্রিয়াটা তোমরা জানো, ক্যালসিয়াম কার্বাইডের সাথে যদি আমাদের ওয়াটার মলিকিউলে বিক্রিয়া হয়, এখানে দুই অণু ওয়াটার মলিকিউল দরকার আসলে, তাহলে পাচ্ছি আমরা অ্যাসিটিলিন এবং আমাদের ক্যালসিয়াম হাইড্রোক্সাইড ফর্মেশন হচ্ছে। সো এটা গেল আমাদের আমরা যেভাবে আমরা অ্যালকিন পেতে পারি, তার অ্যালকাইন পেতে পারি, তার যাবতীয় বিক্রিয়াগুলো ছিল এটা।
এখন আসে কিভাবে আমরা অ্যালকাইন শনাক্তকরণ করতে পারি, সেই রিঅ্যাকশনটা আমরা দেখি অ্যাকচুয়ালি। সো অ্যালকাইন শনাক্তকরণের জন্য আমরা অ্যাকচুয়ালি দুইটা প্রসেস দেখব। একটা হচ্ছে ক্ষারীয় পটাশিয়াম পারম্যাঙ্গানেট ইউজ করব, তারপর আবার সোডিয়ামের সাথে বিক্রিয়া দিব। সো সেটা আমরা এখন দেখতে যাচ্ছি। আচ্ছা, সো অ্যালকাইনের সাথে আমাদের অ্যালকাইন শনাক্তকরণ লিখে নেই উপরে। অ্যালকাইন শনাক্তকরণ, অ্যালকাইন শনাক্তকরণ বিক্রিয়া। সো অ্যালকাইন শনাক্তকরণে ফার্স্ট যে রিঅ্যাকশনটা দেখতে যাচ্ছি আমরা, CH3C ট্রিপল বন্ড CH সাথে যদি আমরা হচ্ছে KMnO4 আর হচ্ছে KOH এর রিঅ্যাকশন দেই। দেখো KMnO4 আর KOH যদি আমরা রিঅ্যাকশন দেই, তাহলে আমাদের KMnO4 এবং KOH এর যে গোলাপি বর্ণ সেটা চলে যাবে এবং এখান থেকে আমাদের যেটা উৎপন্ন হবে সেটা হচ্ছে CH3COOH ইথানোয়িক অ্যাসিড, এবং এই পাশ থেকে আমাদের কার্বন ডাই অক্সাইড বের হয়ে যাবে। কার্বন ডাই অক্সাইড রিলিজ পেল এবং আমাদের পানি উৎপন্ন হলো। সো এটা একটা বিক্রিয়া। সো এটার আরো কয়েকটা যদি আমরা রিঅ্যাকশন দেখি, তাহলে হচ্ছে CH3C ট্রিপল বন্ড CH3 এর সাথে যদি আমাদের হচ্ছে এই সেম রিঅ্যাকশনটা হয় KMnO4 KOH এর রিঅ্যাকশনটা যদি হয়, তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে CH3, কারণ দেখো এই পোর্শন থেকে আমাদের CH3COOH উৎপন্ন হবে, এই পাশ থেকে আমাদের CH3COOH উৎপন্ন হবে। সো আমরা 2 মোল পাচ্ছি এখান থেকে। সো আশা করি এটা ক্লিয়ার তোমাদের কাছে। আচ্ছা, হ্যাঁ, এখন যদি আমরা আরেকটা কম্পাউন্ডে দেখি, CH3 CH2 C ট্রিপল বন্ড CH3 এর সাথে যদি আমাদের এই সেম বিক্রিয়াটা হয়, তাহলে আমরা কি প্রোডাক্ট পাবো? KOH। সো এখান থেকে আমরা পাচ্ছি CH3 CH2 COOH, এই পাঁচটা থেকে আমাদের প্রোপানয়িক অ্যাসিড উৎপন্ন হলো এবং এই পাঁচ থেকে আমাদের ইথানোয়িক অ্যাসিড উৎপন্ন হবে। সো এই পাঁচ থেকে আমরা ইথানোয়িক অ্যাসিড পাচ্ছি। সো এখানে আমাদের গোলাপি বর্ণটা দ্রবীভূত হয়ে যাচ্ছে। আর যদি আমাদের থাকে অ্যাসিটিলিন থাকে, অ্যাসিটিলিনে যদি আমরা এই কাজটা করি, তাহলে আমাদের যে প্রোডাক্টটা পাবো আমরা অ্যাসিটিলিনে যদি আমরা হচ্ছে এই কাজটা করি KMnO4 আর হচ্ছে KOH এর উপস্থিতিতে যদি বিক্রিয়াটা ঘটে, আমরা পাবো হচ্ছে COOH এই জিনিসটা পাবো। আচ্ছা, এটা গেল হচ্ছে আমাদের অ্যালকাইন শনাক্তকরণের ফার্স্ট স্টেপটা। আমরা হচ্ছে KMnO4 KOH এর সাথে রিঅ্যাকশন দিতে পারি আমরা অ্যালকাইনকে, অর্থাৎ KMnO4 এর গোলাপি বর্ণ তখন দ্রবীভূত হয়ে যাবে। এটা একটা রিঅ্যাকশন। আরেকটা রিঅ্যাকশন কি হবে আমাদের, সেটা হচ্ছে আমাদের এটার সাথে আমরা যদি সোডিয়ামের রিঅ্যাকশন করি, তাহলে দেখো যেহেতু এখানে অম্লধর্মিতা আছে, অম্লধর্মিতা থাকার কারণে আমাদের RC ট্রিপল বন্ড C Na উৎপন্ন হলো এবং আমাদের হাইড্রোজেন গ্যাস বের হয়ে যাবে। এই হাইড্রোজেন গ্যাসের বুদবুদ থেকে আমরা বুঝতে পারবো যে এখানে আমাদের অ্যালকাইন প্রেজেন্ট আছে। সো আমরা সোডিয়ামের রিঅ্যাকশন দিয়ে এটা অ্যাকচুয়ালি আমরা করতে পারি। আরেকটা কাজ যেটা করতে পারি, আমরা সোডিয়ামের সাথে হচ্ছে ডাইঅ্যামিন সিলভার নাইট্রেটের যদি রিঅ্যাকশন দেই, সেটা একটা উপায় আমরা শনাক্তকরণে। সো আমরা যদি ডাইঅ্যামিন সিলভার তারপর হচ্ছে নাইট্রেট, ডাইঅ্যামিন সিলভার নাইট্রেটের সাথে যদি আমরা রিঅ্যাকশন দিই, এই হাইড্রোজেন সাবস্টিটিউট হয়ে যায়, আমাদের এখানে সিলভার যুক্ত হয়ে যাবে, যেটা আমাদের একটা সাদা পদক্ষেপ দিবে। সো এখান থেকে আমরা পাচ্ছি সিলভার। সো এটা আমাদের সাদা পদক্ষেপ দিবে। সো এই রিঅ্যাকশন গুলো তোমরা মাথায় রাখবা, এটা হচ্ছে সাদা পদক্ষেপ দিবে। তারপর আমরা পাচ্ছি এখানে অ্যামোনিয়াম নাইট্রেট আর অ্যামোনিয়া উৎপন্ন হলো আমাদের অ্যামোনিয়াম নাইট্রেট আর অ্যামোনিয়া। এখানে একটা কথা মাথায় রেখো যে আমাদের বিক্রিয়ার যে মেইন প্রোডাক্ট সেটা অবশ্যই আমাদের ঠিক থাকতে হবে, না হলে কিন্তু আমরা নাম্বার পাবো না। আর যে বাই প্রোডাক্ট যেগুলো অ্যাকচুয়ালি আমাদের খুব একটা প্রয়োজন নেই, সেটা যদি কোনো কারণে ভুল হয়ে যায়, সেক্ষেত্রে তোমরা মাপ পাবা, কিন্তু অরিজিনাল প্রোডাক্টটা অবশ্যই ঠিক লিখবা, এটা যাতে কোনো মুহূর্তেই ভুল না হয়। তাহলে আমরা এটা দেখলাম, আমরা অ্যালকাইনের বিক্রিয়াগুলো শেষ। এখন আমরা শুরু করব হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত হ্যালাইড, অ্যালকাইল হ্যালাইডের রিঅ্যাকশন। এক সেকেন্ড একটু ওয়েট করো তোমরা। সো আমরা এখন শুরু করতে যাচ্ছি অ্যালকাইল হ্যালাইড। এখন কয়টা বাজে আমাদের?
হ্যাঁ 1 ঘন্টার মতো হয়ে গেছে, সমস্যা নেই, আমরা ইনশাল্লাহ অ্যালকোহল পর্যন্ত শেষ করতে পারবো। তো এখন শুরু করি আমরা অ্যালকাইল হ্যালাইড। অ্যালকাইল হ্যালাইড। সো অ্যালকাইল হ্যালাইড আমাদের অনেক ইম্পর্টেন্ট একটা কম্পাউন্ড। দেখা যায় যে অ্যালকাইল হ্যালাইড থেকে আমরা মোটামুটি সবকিছু তৈরি করতে পারি। এখান থেকে হচ্ছে যে কোনো দিকে আমাদের একটা রাস্তা আছে। সো দেখা যায় যে অনেক সময় অ্যালকাইল হ্যালাইডে আমাদের ট্রান্সফরমেশনের প্রয়োজন হয়, যদি কোনো একটা যৌগ থেকে কোনো একটা যৌগতে ট্রান্সফরমেশনের দরকার হয়। সো অ্যালকাইল হ্যালাইড আমরা কিভাবে প্রস্তুত করতে পারি সেটা আগে দেখি। সো আমরা যদি অ্যালকাইল হ্যালাইডের কিছু প্রপার্টি দেখি ইম্পর্টেন্ট, তোমরা জানো যে এটা নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন দেয় এবং এটা অপসারণ বিক্রিয়াও দেখায়। সো এই দুইটা ইম্পর্টেন্ট রিঅ্যাকশন আছে আমাদের অ্যালকাইল হ্যালাইডের, এটা হচ্ছে নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন দেয় আর হচ্ছে আমাদের অপসারণ বিক্রিয়া দেখায়। আচ্ছা, আরেকটা হচ্ছে এটা পোলার গ্রুপ, পোলার নেচার দেখায়। এখন আসে আমরা প্রস্তুতিটা দেখি অ্যালকাইল হ্যালাইডের। সো প্রস্তুতির ক্ষেত্রে আমরা দেখব যে অ্যালকেন, অ্যালকিন আর অ্যালকোহল থেকে কিভাবে আমরা অ্যালকাইল হ্যালাইড প্রস্তুত করতে পারি। সো ফার্স্টে আসি আমরা অ্যালকেন থেকে প্রস্তুত করি। সো জানি যে অ্যালকেন থেকে খুব সহজে আমরা ক্লোরিন সূর্যালোকের উপস্থিতিতে যদি বিক্রিয়া দিই, এখান থেকে পাবো হচ্ছে মিথাইল ক্লোরাইড এবং হচ্ছে আমাদের HCl। সো এটা গেল আমাদের অ্যালকেন থেকে উৎপন্ন করার প্রক্রিয়া। এখন যদি আমরা অ্যালকিন থেকে উৎপন্ন করি, এখান থেকে HCl এর রিঅ্যাকশন দিলাম আমাদের, তাহলে পাবো CH3 CH2 Cl। যদি আমাদের অপ্রতিসম অ্যালকিন ইউজ করি তাহলে বুঝতে পারছো এটা মার্কনি কফ নীতি ফলো করবে, মোর স্টেবল কার্বোক্যাটায়ন ফর্মেশন হয়ে যাবে। সো ওটার মেকানিজম আমরা দেখছি, আশা করি পারবা। এখন আসি আমরা হচ্ছে অ্যালকোহল থেকে কিভাবে পাবো। সো অ্যালকোহল থেকে পাওয়ার জন্য অ্যাকচুয়ালি আমাদের 4টা ডিফারেন্ট ওয়েতে আমরা অ্যালকোহল থেকে অ্যালকাইল হ্যালাইড পেতে পারি। এটা এক্সট্রিমলি ইম্পর্টেন্ট, তোমরা খুবই গুরুত্বের সাথে জিনিসটা মাথায় রাখবা। 4টা ডিফারেন্ট ওয়েতে পেতে পারি। একটা হচ্ছে PCl5 এর সাথে রিঅ্যাকশন করে। সো PCl5 এর সাথে যদি রিঅ্যাকশন করি, এখানে আমাদের RCl উৎপন্ন হবে, তারপরে POCl3 আর হচ্ছে HCl, এই প্রোডাক্টটা আমরা পাবো। এটা হচ্ছে PCl5 এর সাথে যদি অ্যালকোহলের রিঅ্যাকশন হয় তাহলে আমরা এই প্রোডাক্টটা পাচ্ছি। তারপরে যদি আমাদের PCl3 এর সাথে রিঅ্যাকশন হয় তাহলে পাবো হচ্ছে RCl, দেন হচ্ছে H3PO3, এটা একটা রিঅ্যাকশন যদি আমাদের PCl3 এর সাথে বিক্রিয়াটা করে। এরপর যদি আমাদের SOCl2 এর সাথে বিক্রিয়া করে, আশা করি জিনিসটা তোমরা বইতে দেখছো এবং গুরুত্বের সাথে পড়ছো। SOCl2 এর সাথে যদি রিঅ্যাকশন করে, এখানে RCl, দেন হচ্ছে সালফার ডাইঅক্সাইড এবং HCl উৎপন্ন করবে। সেটা গেল হচ্ছে SOCl2 এর সাথে বিক্রিয়া। তারপর আসলে আমরা যদি লুকাস বিকারকের সাথে বিক্রিয়া করে, তোমরা লুকাস বিকারক চিনো? কেউ একজন বলো তো লুকাস বিকারক, কারো মনে আছে লুকাস বিকারক কি? গাঢ় HCl দ্রবীভূত অনাদ্র জিঙ্ক ক্লোরাইড লবণ। হ্যাঁ, অনাদ্র জিঙ্ক ক্লোরাইড এবং গাঢ় HCl, এক্স্যাক্টলি। গাঢ় HCl হচ্ছে অনাদ্র জিঙ্ক ক্লোরাইড, এটা হচ্ছে আমাদের লুকাস বিকারক। এক্সিলেন্ট, সবার মনে আছে। সো এই লুকাস বিকারকের সাহায্যে যদি আমরা রিঅ্যাকশনটা দিই অ্যালকোহলের, তাহলে আমরা এক্স্যাক্টলি এখান থেকে অ্যালকাইল হ্যালাইড পাবো এবং ওয়াটার মলিকিউল বের হবে। সো এটাই হচ্ছে আমাদের অ্যালকোহল থেকে ফরমেশন। 4টা ডিফারেন্ট কম্পাউন্ড ইউজ করে আমরা এটা প্রডিউস করতে পারি। একটা হচ্ছে PCl5 ইউজ করতে পারি, PCl3 পারি, SOCl2 পারি, লুকাস বিকারক পারি। এখন আসি অ্যালকাইল হ্যালাইড অ্যাকচুয়ালি কি কি বিক্রিয়া শো করতে পারে। সো দেখি এখন অ্যালকাইল হ্যালাইডের কিছু বিক্রিয়া। হ্যাঁ, আমরা এখানে দেখি অ্যালকাইল হ্যালাইডের কিছু বিক্রিয়া। সো বিক্রিয়াটা যদি আমরা খেয়াল করি, ফার্স্টে দেখবো হচ্ছে আমাদের উর্স বিক্রিয়া। আমরা কিছুক্ষণ আগে দেখলাম উর্স বিক্রিয়া দেয় অ্যালকাইল হ্যালাইড। যত দেখবো আমরা রিঅ্যাকশন গুলো তত বেশি ভালো মনে থাকবে। সো উর্স বিক্রিয়ার ক্ষেত্রে আমরা জানি, সো এটা ছিল আমাদের উর্স বিক্রিয়া। আমরা এটা কিভাবে দেখতে পারি, XR। সো এই R এবং এই R হচ্ছে অ্যাটাচ করে যায়। আচ্ছা, সো এখানে যেটা হবে আমাদের ড্রাই ইথার DE বা ড্রাই ইথার বা শুষ্ক ইথারের উপস্থিতিতে যদি রিঅ্যাকশনটা হয়, আমরা পাচ্ছি হচ্ছে, তোমরা জানো এই জিনিসটা আমরা পাচ্ছি, আমাদের অ্যালকেন পাচ্ছি। সো এটা হচ্ছে উর্স বিক্রিয়া। এখন আসে উর্স ফিটিক বিক্রিয়া। সো এটা তো গেল উর্স বিক্রিয়া, এখন আসে উর্স ফিটিক বিক্রিয়াটা কি। উর্স ফিটিক বিক্রিয়া আমাদের একটা থাকবে হচ্ছে অ্যালকাইল হ্যালাইড, একটা থাকবে হচ্ছে আমাদের অ্যারাইল হ্যালাইড। একটা থাকবে আমাদের অ্যালকাইল হ্যালাইড, একটা থাকবে হচ্ছে ফিনাইল হ্যালাইড। এটা হচ্ছে আমাদের উর্স ফিটিক বিক্রিয়া। সেটা কি, আমাদের RX এর সাথে যদি আমাদের অ্যারোমেটিক হ্যালাইডের রিঅ্যাকশন হয়, অবশ্যই আমাদের এখানে 2 অণু সোডিয়াম দরকার এবং হচ্ছে ড্রাই ইথার দরকার। সো এটা যদি আমরা এনশিওর করি তাহলে আমরা যেটা পাচ্ছি এখান থেকে আমাদের হচ্ছে এই এক্স এর জায়গায় আমাদের আর যুক্ত হয়ে যাবে। আশা করি বুঝতে পারছো, প্রিভিয়াস এক্সাম্পলও সেটাই বলে।
যে এই দুইটা এক্স অ্যাকচুয়ালি আমাদের সোডিয়ামের সাথে যুক্ত হয়ে যাবে। সো এখানে আমরা পাচ্ছি আর যুক্ত হয়ে যাচ্ছে এবং এখান থেকে আমরা পাচ্ছি 2NaX। সো এটা ছিল আমাদের উডস-ফিটিক রিঅ্যাকশন। আরেকটা খুবই ইম্পর্টেন্ট রিঅ্যাকশন আমাদের অ্যালকাইল হ্যালাইডের, সেটা হচ্ছে উইলিয়ামসন ইথার সংশ্লেষ। উইলিয়ামসন ইথার সংশ্লেষ। সো এটা অ্যাকচুয়ালি যে বিক্রিয়াটা হয় আমাদের উইলিয়ামসন ইথার সংশ্লেষ, আরএক্স এর সাথে যদি আমাদের আরও না বা হচ্ছে আমাদের আর ও না, বুঝতে পারছো। সো আরএক্স এর সাথে যদি আরও না রিঅ্যাকশন হয় তাহলে অ্যাকচুয়ালি এখানে যে ঘটনাটা ঘটবে সেটা হচ্ছে আরও আর, আমাদের এখানে উৎপন্ন হবে আরও আর, অর্থাৎ এটা একটা ইথার কম্পাউন্ড, তারপর হচ্ছে সোডিয়াম হ্যালাইড। সো এটা হচ্ছে আমাদের উইলিয়ামসন ইথার সংশ্লেষ, এখান থেকে আমরা ইথার পেলাম। সো অ্যালকাইল হ্যালাইডের সাথে যদি আমাদের আহ, একটা কার্বক্সিলিক অ্যাসিডের সল্টের রিঅ্যাকশন হয় তাহলে আমরা এখান থেকে ইথার ফর্মেশন হবে। সো এই বিক্রিয়াটা অতীব গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। সো এটা গেল। এখন আরেকটা কম্পাউন্ড, আরেকটা বিক্রিয়া যেটা আমাদের অ্যালকাইল হ্যালাইড দেয় সেটা হচ্ছে আমাদের গ্রিগনার্ড বিকারক। গ্রিগনার্ড বিকারকের সাহায্যে আমাদের বিক্রিয়াটা দেয়। দেখো আমরা কিন্তু এখন রিপিট করতেছি, যখন আমরা অ্যালকাইল হ্যালাইডে এই বিক্রিয়াগুলো পড়তেছি আমরা কিন্তু একটু রিপিট করতেছি আগের পড়াগুলো আবার। সো আরএক্স এর সাথে আমাদের হচ্ছে ম্যাগনেসিয়ামের রিঅ্যাকশন হলো ড্রাই ইথারের প্রেজেন্সে। সো আমরা পাচ্ছি হচ্ছে RMgX, সাথে যদি আমরা ওয়াটারের রিঅ্যাকশন দিই তাহলে আমরা পাবো হচ্ছে RH, তারপরে হচ্ছে MgOHX। দেখো, সো এটা হচ্ছে আমাদের গ্রিগনার্ড বিকারকের সাহায্যে বিক্রিয়া। এখন যদি আমরা অ্যারাইল হ্যালাইডের দুইটা বিক্রিয়া দেখি, একটা হচ্ছে অ্যারাইল হ্যালাইডের, লাইক আমরা কিভাবে অ্যারাইল হ্যালাইড ফর্মেশন করতে পারি। সো এখানে এতক্ষণ আমরা অ্যাকচুয়ালি যেটা দেখতেছিলাম সেটা ছিল কিন্তু আমাদের অ্যালিফেটিক হ্যালাইড, বাট আমরা অ্যারোমেটিক হ্যালাইডে কিভাবে যেতে পারি সেটার প্রস্তুতি দেখি। অ্যারাইল হ্যালাইড কিভাবে ফর্মেশন করতে পারি। সো আমরা অ্যাকচুয়ালি অ্যারাইল হ্যালাইড ফর্মেশনটা এখন দেখব। সো অ্যারাইল হ্যালাইড ফর্মেশনের জন্য তোমরা জানো যে বেনজিনকে যদি তুমি ক্লোরিনেশন করো তাহলে আমাদের অ্যারাইল হ্যালাইড ফর্মেশন হবে। শুষ্ক AlCl3 এর উপস্থিতিতে 80°C তাপমাত্রায় যদি তুমি এই বিক্রিয়াটা করো ক্লোরিনেশন, তাহলে আমাদের ক্লোরোবেনজিন উৎপন্ন হলো এবং HCl রিলিজ হলো। এটা একটা বিক্রিয়া অ্যারাইল হ্যালাইড ফর্মেশনের। একটা রিঅ্যাকশন কি হতে পারে আমাদের, এটা হচ্ছে ডায়াজোনিয়াম ক্লোরাইড থেকে। এই বিক্রিয়াটা স্টার মার্কস দিলাম, এটা মাথায় রেখো। ডায়াজোনিয়াম ক্লোরাইড আমরা আলাদা করে আবার পড়বো, সমস্যা নাই। সো যারা এখনো ডায়াজোনিয়াম ক্লোরাইডকে চিনো না তখন ভালো করে চিনার সুযোগ পাবা। সো এটা হচ্ছে আমাদের ডায়াজোনিয়াম ক্লোরাইডের সাথে যদি আমরা রিঅ্যাকশনটা দেই Cu2Cl2 দেন HCl, আমরা এটাকে 100°C তাপমাত্রায় রিঅ্যাকশন দিব, তাহলে আমাদের এখান থেকে উৎপন্ন হবে ক্লোরোবেনজিন প্লাস হচ্ছে N2। সো এই বিক্রিয়াটা অবশ্যই মাথায় রাখো, Cu2Cl2 প্লাস HCl এর উপস্থিতিতে বিক্রিয়া দিলাম আমরা ডায়াজোনিয়াম লবণকে, ডায়াজোনিয়াম সল্টকে 100°C তাপমাত্রায়, তাহলে আমাদের এই N2 আলাদা হয়ে এখানে বের হয়ে গেল। সো এই রিঅ্যাকশনটা মাথায় রেখো। সো এটা হচ্ছে অ্যারাইল হ্যালাইড ফর্মেশন। সো এই দুইটা বিক্রিয়া জানলেই চলবে আমাদের। আমাদের অ্যালকাইল হ্যালাইডের পার্টটাও শেষ আল্লাহর রহমতে। সো অ্যালকাইল হ্যালাইড শেষ, আমরা এখন ডিরেক্ট অ্যালকোহলে যাব। জাস্ট 1 মিনিট একটু ওয়েট করতে হবে তোমাদের, আমি একটু আসতেছি, 1 মিনিট। এক 1 মিনিট একটু ওয়েট করো তোমরা। আমার কথা শুনতে পারছো সবাই?
হ্যালো। জি ভাইয়া। ওকে, আমরা এখন অ্যালকোহল নিয়ে রিয়াকশন দেখি। অ্যালকোহল পার্টটা একটু বড়, ভাইয়া তোমরা একটু ধৈর্যের সাথে এটা শুনিও। ভাইয়া অ্যালকোহল, হ্যাঁ বলো ভাইয়া। ভাইয়া ওই যে লাস্টে যে বিক্রিয়াটা লেখালেন ভাইয়া, বেঞ্জিন ডাইজোনিয়াম ক্লোরাইডের সাথে কপার ক্লোরাইড HCl এর সাথে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করলে ক্লোরোবেঞ্জিন হয়। এটা হ্যাঁ, কি ভাই গাটারম্যান বিক্রিয়া? আহ, খুব সম্ভবত এটা গ্যাটারম্যান বিক্রিয়া, আমার আসলে মনে নেই, তো দেখতে হবে ও তাহলে। না, আমি নাম ভুলে গেছি। শুনছিলাম তো। হ্যাঁ, গ্যাটারম্যান বিক্রিয়া আর একটা বিক্রিয়া আছে গ্যাটারম্যান কচ বিক্রিয়া, দুইটা শিখাবো তোমাদের। বাট আমি নিজেই ভুলে গেছি কোনটা কি বিক্রিয়া। আচ্ছা ঠিক আছে। আসলে ভুলে ওকে। যাওয়াটা খুবই স্বাভাবিক, খুবই অবভিয়াস। হ্যাঁ, নামগুলো মনে রাখা একটু কষ্ট। হ্যাঁ, আসলে ভাইয়া কষ্ট। লাস্টে একবারে নামীয় বিক্রিয়া গুলো একটু আলাদা করে একটু মানে হ্যাঁ, আইডেন্টিফাই এটার করে প্ল্যান দিয়ে। আছে। আমি হচ্ছে আলাদা করে 24টা না 25টা নামীয় বিক্রিয়া আলাদা করে রাখছি। সেটা এখন ঢাকায় আছে, ওখানে যাওয়ার পর হচ্ছে তোমাদের আমি সেটা প্রোভাইড করে দিব। ওটা তোমাদের আলাদা করে আবার দেখাবো সবগুলো, আচ্ছা সমস্যা ঠিক নেই। আছে ভাই। এক্সট্রিমলি ইম্পর্টেন্ট যে বিক্রিয়াগুলো আছে। আচ্ছা ঠিক আছে। হুম। আচ্ছা, সবাই মাইক্রোফোন মিট করো, তাহলে আমরা অ্যালকোহল পার্টটা দিয়ে আজকে ক্লাসটা শেষ করবো। অ্যালকোহলটা একটু বড়, তোমরা একটু ধৈর্য ধরিও, অ্যালকোহলটা আমরা একটু ডিফারেন্ট অ্যাপ্রোচে শিখবো। আচ্ছা, লাইক কিরকম, আমাদের যদি অ্যালকোহল মূলকটা দেখি, এখানে ফার্স্ট অফ অল আমরা OH এর একটা রিয়াকশন দেখতে পারবো। এটাকে আমি 2 নাম্বার বললাম। আর হচ্ছে শুধু হাইড্রোজেনের রিয়াকশন, সেটাকে আমি 1 নাম্বার বললাম। অর্থাৎ এখানে ফার্স্ট আমরা দেখব সেই বিক্রিয়াগুলো যেখান থেকে আমাদের শুধু হাইড্রোজেন বের হয়ে যাচ্ছে। আর সেকেন্ড স্টেপে আমরা দেখব সেই সকল বিক্রিয়া যাদের সাথে OH-টা ইনভলভ। তো আশা করি জিনিসটা তোমরা ধরতে পারছো। সো 1 নাম্বারে আমরা দেখতে যাচ্ছি যে শুধুমাত্র যে সকল অ্যালকোহলের সাথে আমাদের হাইড্রোজেনটা ইনভলভ, হাইড্রোজেনটা রিয়েক্ট করবে, কিন্তু আমাদের অক্সিজেনের কোনো ভূমিকা থাকবে না, সেই বিক্রিয়াগুলো দেখব। সেকেন্ড স্টেপে আমরা দেখব যে OH যেখানে ইনভলভ সেটা দেখব। সো আসো 1 নাম্বার, শুধুমাত্র হাইড্রোজেন ইনভলভ সেটা কখন, এই জন্য আমি শুধুমাত্র হাইড্রোজেনকে বক্স করে দিচ্ছি। সো এই কথাটা আমি একটু লিখে দিচ্ছি তোমাদের জন্য, যে অ্যালকোহল ধাতুর সাথে জারণ বিক্রিয়ায়, তারপর হচ্ছে ডিহাইড্রোজিনেশন বিক্রিয়ায়, তারপর হচ্ছে জৈব অ্যাসিড ও তার জাতকের সাথে এই বিক্রিয়া দেখায়, এই বিক্রিয়া প্রদর্শন করে। আচ্ছা, তো আমি কি বলতে যাচ্ছি একটু খেয়াল করো। অ্যালকোহল ধাতুর সাথে জারণ বিক্রিয়ায়, ডিহাইড্রোজিনেশন বিক্রিয়ায়, জৈব অ্যাসিড ও তার জাতকের সাথে এই হাইড্রোজেন অপসারণ বিক্রিয়াটা দেখায়। লাইক আমি যেটা বোঝাতে যাচ্ছি তোমাদের, এই নাম্বার হিসেবে যদি দেই আমি, আমাদের যে অ্যালকোহলটা সেটা হচ্ছে যদি সোডিয়ামের সাথে রিঅ্যাকশন করাও, আমাদের এখান থেকে আরএনএ উৎপন্ন হলো এবং হাফ মোল হাইড্রোজেন গ্যাস রিলিজ পেলো। সো এটা হচ্ছে একটা রিঅ্যাকশন। আমরা এটা এখানে যেটা দেখছি যে আমাদের অ্যাকচুয়ালি হাইড্রোজেন পার্টটাই ওই এনে দ্বারা কাইন্ড অফ সাবস্টিটিউট করতেছে, সেই ঘটনাটা দেখলাম, শুধুমাত্র এইচটা আমাদের ইনভলভ এখানে। আরেকটা পার্টে কি হচ্ছে আমাদের, আরেকটা পার্টে যেটা হবে আমাদের, ধরো হচ্ছে এটার সাথে যদি আমাদের KMnO4 আর KOH এর বা সালফিউরিক অ্যাসিডের যদি রিঅ্যাকশনটা দেই, তাহলে অ্যাকচুয়ালি যে ঘটনাটা ঘটবে আমাদের এখান থেকে, একটু যদি ভালো করে খেয়াল করো, আমি এখানে কালার দিয়ে দেখাচ্ছি। এই হাইড্রোজেনটা, এই হাইড্রোজেনটা এবং এই অক্সিজেনটা, এই তিনটা মিলে আমাদের ওয়াটার মলিকিউল ফর্মেশনে যাবে। তাহলে যদি আমরা বাকি কার্বনটুকু কমপ্লিট করে এখানে আমরা এই স্ট্রাকচারটা পাচ্ছি এবং এখান থেকে আমাদের ওয়াটার মলিকিউল ফর্ম করতেছে। সো একটা কথা মাথায় রাখবা যে যেখানে আমাদের পানি ফর্মেশনের অপশন আছে সেখানে অ্যাকচুয়ালি আমাদের পানি ফর্ম করবে। তো দেখো এখন এই বিক্রিয়াটাই যদি আমরা এইভাবে দেখি যে এক্সাম্পলের সাহায্যে বুঝি, তো গেল আমি জেনারেল একটা স্টেটমেন্ট ইউজ করলাম। এখন যদি আমি এক্সাম্পল দিয়ে বুঝাই, সো ফার্স্ট এক্সাম্পল হিসেবে আমি সেই সকল রিঅ্যাকশন গুলোকে নিচ্ছি যেটা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি অ্যালকোহল শনাক্তকরণ বিক্রিয়ার মধ্যে পড়ে।
সো ফার্স্ট আমি দেখাতে যাচ্ছি তোমাদের 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি অ্যালকোহল শনাক্তকরণের বিক্রিয়া। অ্যালকোহল শনাক্তকরণ। এখন আসি আমরা। সো 1 ডিগ্রি অ্যালকোহল, তাহলে কি হবে আমাদের 1 ডিগ্রি অ্যালকোহল কোনটা? এটা হচ্ছে আমাদের 1 ডিগ্রি অ্যালকোহল। এর সাথে যদি আমাদের হচ্ছে জার্মান অক্সিজেন KMnO4 আর H2SO4 এর যদি রিঅ্যাকশন হয়, তাহলে আমরা পাবো কি এখান থেকে, যদি আমরা ভালো করে খেয়াল করি, আমাদের এই হাইড্রোজেন এই অক্সিজেন বের হয়ে যাবে। সো অ্যাকচুয়ালি আমাদের এখানে থাকতেছে RCHO প্লাস হচ্ছে আমাদের ওয়াটার মলিকিউল। এটা গেল আমাদের হচ্ছে প্রাইমারি অ্যালকোহল শনাক্তকরণের বিক্রিয়া। এখন আসি সেকেন্ডারি অ্যালকোহলের বেলায় কি হয়। এখানে যদি আমাদের দুইটা কার্বনে দুইটা আয়র গ্রুপ যুক্ত থাকে এবং হচ্ছে এখানে একটা হাইড্রোজেন, হ্যাঁ, তারপর হচ্ছে এখানে OH। সো এর সাথে যদি আমরা যেমন অক্সিজেনের বিক্রিয়া দেই KMnO4 আর H2SO4 এর উপস্থিতিতে, তাহলে আমরা যেখানে পাবো এখান থেকে হচ্ছে একটা কিটোনমূলক পাবো এবং হচ্ছে আমাদের ওয়াটার উৎপন্ন হবে। এখন আসি 3 নাম্বার, আমাদের যদি টারশিয়ারি অ্যালকোহল থাকে। টারশিয়ারি অ্যালকোহলের বেলায় তোমরা একটু কষ্ট করে এই বিষয়টা মাথায় রেখো যে আমরা যখন এই রিঅ্যাকশনটা দিব আমাদের একটা কার্বন কমে যাবে। যেটা একটা কার্বন কমে হচ্ছে আমাদের কার্বন ডাই অক্সাইড রিলিজের মাধ্যমে। যখন আমরা সেম রিঅ্যাকশনটা দিব এখানে, তখন একটু কষ্ট করে তোমরা মাথায় রেখো জিনিসটা, আমাদের এখানেও আবার এই আমাদের কিটোন উৎপন্ন হবে, কার্বন ডাই অক্সাইড গ্যাস ফর্মেশন হবে এবং ওয়াটার মলিকিউল বের হয়ে যাবে। সো এটা একটু তোমরা কষ্ট করে মাথায় রেখো, এই বিক্রিয়াটা এখানে হবে। আচ্ছা, এই যে একটা কার্বন আমাদের কমে গেল না, এই একটা কার্বন হচ্ছে আমাদের কার্বন ডাই অক্সাইড হিসেবে বের হয়ে গেল। সো এটা হচ্ছে আমাদের অ্যালকোহল শনাক্তকরণ বিক্রিয়া। এখানে টাইমের একটা ফ্যাক্ট আছে, আমি কিছুক্ষণের মধ্যে বলতেছি টাইম কতক্ষণ কোনটাতে লাগে লাগে কি। আচ্ছা, এখন আসি যে আরেকটা বিক্রিয়া অ্যালকোহল শনাক্তকরণে, সেটা হচ্ছে কপার নলের বিক্রিয়া। সো একটা স্টেটমেন্ট তোমরা মাথায় রাখো, কপার নলে হাইড্রোজেন কমে। স্টেটমেন্টটা আমি লিখে দিচ্ছি, কপার নলে হাইড্রোজেন কমে। সো কপার নলে হাইড্রোজেন কমে, এই স্টেটমেন্টটা মাথায় রেখো। এখন যদি আমরা রিঅ্যাকশনটা দেখি, ফার্স্টে হচ্ছে প্রাইমারি অ্যালকোহলের সাথে। সো প্রাইমারি অ্যালকোহলের সাথে যদি আমি রিঅ্যাকশনটা দেখি আমাদের OH দেন হাইড্রোজেন, সাথে যদি আমরা কপারের রিঅ্যাকশন দেই 300°C তাপমাত্রায়, তাহলে আমরা আগের মতোই আমরা এখান থেকে পাবো RCHO এবং হাইড্রোজেন। দেখো এখানে কিন্তু আমাদের পানি উৎপন্ন হবে না, এখানে আমাদের শুধুমাত্র হচ্ছে এই হাইড্রোজেন গুলো কমে যাবে। দুইটা হাইড্রোজেন কমে গিয়ে আমাদের হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করতেছে। আচ্ছা, যদি আমরা 2 ডিগ্রি অ্যালকোহলের বেলার রিঅ্যাকশনটা দেখি, আমরা পাচ্ছি হচ্ছে এখান থেকে OH, আবার সেম ভাবে যদি কপার সাথে বিক্রিয়া হয় আমরা পাবো হচ্ছে C+O আর তারপর এখান থেকে আসবে হচ্ছে হাইড্রোজেন। সো এই যে আমাদের দুইটা হাইড্রোজেন কমে গেছে, এখানে কপার নলে হাইড্রোজেন কমে, এখানে আমাদের দুইটা হাইড্রোজেন কমে গেছে। আচ্ছা, এটা গেল হচ্ছে আমাদের 2 ডিগ্রি অ্যালকোহল। এখন যদি আমরা 3 ডিগ্রি অ্যালকোহলের ক্ষেত্রে শনাক্তকরণ বিক্রিয়াটা দেখি, 3 ডিগ্রি অ্যালকোহলের সাথে 3 ডিগ্রি, আচ্ছা আমি ভুলে সি দিয়ে ফেলছি, এখানে AlC হবে। আচ্ছা 3 ডিগ্রি অ্যালকোহল, হ্যাঁ। সো 3 ডিগ্রি অ্যালকোহলের বেলায় যদি আমরা রিঅ্যাকশনটা দেখি আমরা কি পাবো, এখানে CH3 দেন R, তারপর এখান থেকে OH পার্ট। এখন যদি ভালো করে খেয়াল করো, এখানে যে ঘটনাটা ঘটবে আমাদের, সেটা হচ্ছে এই যে CH3 পার্টটা আছে না, এই CH3 পার্ট থেকে আমাদের একটা হাইড্রোজেন বের হয়ে যাবে, এজন্য 1 হাইড্রোজেন লিখলাম, যার সাথে আমাদের যোগ হবে এই পার্টটা। এটাও একটা এক্সেপশন হিসেবে তোমরা একটু মাথায় রেখো কষ্ট করে, এই পার্টটা আমাদের যোগ হবে। সো একটা হাইড্রোজেন এবং এই পার্টটা আমাদের বের হয়ে যাচ্ছে। এই CH3 থেকে আমাদের আসলে একটা হাইড্রোজেন রিলিজ পাবে, তারপর এবং OH পার্টটা থেকে আমাদের হচ্ছে হ্যাঁ ওইচটা থেকে ওইচটার সাথে যুক্ত হয়ে যাবে সেই হাইড্রোজেনটা, তাহলে বুঝতে পারছি এখানে ওয়াটার মলিকিউল ফর্মেশন করবে। আর এখান থেকে যদি একটা হাইড্রোজেন বের হয়ে যায় আমাদের CH3 থেকে, তাহলে এখান থেকে পাচ্ছি আমরা একটা অ্যালকিন পাচ্ছি। সো এখান থেকে আমরা একটা অ্যালকিন পাবো এবং আমাদের ওয়াটার মলিকিউল ফর্ম করবো। সো এটা হচ্ছে অ্যালকোহলের 3টা বিক্রিয়া, কপার নলে দেখলাম আর হচ্ছে আমাদের KMnO4 H2SO4 এর সাথে রিঅ্যাকশনটা দেখলাম। এখন আসি আমরা যদি অ্যাসিড এবং তার জাতকের সাথে, এই পার্টটা নিয়ে এখন আমরা ডিসকাস করি যে অ্যাসিড এবং তার জাতকের সাথে কি বিক্রিয়াটা হয়। সো আমরা এখন দেখি অ্যাসিড ও তার জাতকের সাথে বিক্রিয়া। আচ্ছা,
অ্যাসিড এবং তার জাতকের সাথে যেটা ঘটনা ঘটবে আমাদের, আহ, আমাদের যে কার্বক্সিলিক অ্যাসিডটা থাকতেছে সেটার সাথে আমাদের কার্বক্সিলিক অ্যাসিডের সাথে আমাদের কি অ্যালকোহলের বিক্রিয়া হবে। সো অ্যালকোহলের বিক্রিয়া হলে আমরা নামকরণের সময় দেখছি যে আমাদের কার্বক্সিলিক অ্যাসিড থেকে অ্যাকচুয়ালি OH পার্টটা বের হয়ে যায় এবং অ্যালকোহল থেকে আমাদের হাইড্রোজেন পার্টটা বের হয়ে যায়। সো অ্যাকচুয়ালি এখান থেকে আমাদের OH পার্টটা যদি বের হয়ে যায় তাহলে আমরা পাচ্ছি হচ্ছে আমাদের RC ডাবল বন্ড O, এখানে O R ড্যাশ, এখান থেকে পাচ্ছি হচ্ছে ওয়াটার মলিকিউল। আচ্ছা, এখন যদি আমাদের হচ্ছে এটা জাতকের সাথে বিক্রিয়া হয়, লাইক হচ্ছে অ্যাসিড হ্যালাইডের সাথে যদি রিঅ্যাকশন হয় আমাদের অ্যালকোহলের, ঠিক সেম ভাবে আমাদের হাইড্রোজেনই বের হয়ে যাবে এখান থেকেও। এখান থেকে আমাদের হাইড্রোজেন HX বের হয়ে যাচ্ছে এবং আমরা আমাদের কাঙ্ক্ষিত কম্পাউন্ডটা পেয়ে যাচ্ছি। সো এখান থেকে আস্তে আস্তে আমাদের O R ড্যাশ এবং আমাদের HX বের হয়ে যাচ্ছে। দেখো অ্যাসিড এবং তার জাতকের সাথে সেম বিক্রিয়া দিচ্ছে, বাট এখানে তোমরা হ্যাঁ, আচ্ছা এখানে আরেকটা বিষয় তোমরা একটু মাথায় রেখো, সেটা হচ্ছে একটু এক্সেপশন হিসেবে, যখন আমাদের হচ্ছে অ্যাসিড অ্যামাইডের সাথে বিক্রিয়া হবে তখন আমাদের কোনো রিঅ্যাকশন সেটা শো করবে না, নো রিঅ্যাকশন, এখানে কোনো রিঅ্যাকশন হবে না। সো এটা তোমাদের ট্রিক পরীক্ষা হলে দিতে পারে, এই বিক্রিয়াটা দিয়ে বলবে যে বিক্রিয়াটা ফিল আপ করো, তখন লিখে দিবা কোনো বিক্রিয়াই হয় না। সো এটা অ্যাকচুয়ালি কোনো বিক্রিয়া শো করবে না এখানে। আচ্ছা, আরেকটা রিঅ্যাকশন যদি আমাদের অ্যানহাইড্রাইডের সাথে যদি রিঅ্যাক্ট করে তাহলে আমাদের কি উৎপন্ন হবে, যদি আমাদের অ্যানহাইড্রাইডের সাথে আমাদের হচ্ছে অ্যালকোহলের রিঅ্যাকশন হয় তাহলে অ্যাকচুয়ালি আমরা যেটা পাবো এই পার্টটা, বুঝতে পারছো? সো এখান থেকে অ্যাকচুয়ালি আমরা পাবো এই পার্টটা আর এই পার্টটা অ্যাড হয়ে যাবে। সো আর সি ডাবল বন্ড ও আর ড্যাশ, সো এটা একটা হলো। আর এই পার্টটা অ্যাকচুয়ালি হবে আমাদের, এই পার্টটা থেকে পাচ্ছি আমরা আর ডাবল ড্যাশ সি ডাবল বন্ড ও OH, এই জিনিসটা পেলাম। সো আশা করি এটা তোমাদের কাছে ক্লিয়ার। আচ্ছা, এটা গেল হচ্ছে আমাদের এই পার্টটা। এই রিঅ্যাকশনটা যদি আমরা একটু অবজার্ভ করি তাহলে আমাদের যে হাইড্রোজেন, সেই হাইড্রোজেনের সাথে হচ্ছে আমাদের এই পার্টটা যদি যুক্ত হয়ে যায় তাহলে অ্যাকচুয়ালি আমরা এই কম্পাউন্ডটা পাচ্ছি আর ডাবল ড্যাশ সি ডবল এইচ, এবং এই পাঁচটা হচ্ছে এই কম্পাউন্ডের সাথে যুক্ত হয়ে এই পার্টের সাথে যুক্ত হয়ে আমরা অ্যাকচুয়ালি এই জিনিসটা পাচ্ছি। সো এটা খেয়াল করলে তোমরা বুঝতে পারবে। আচ্ছা, এখন তো এটা গেল। এখন যদি আমরা এস্টারের সাথে বিক্রিয়া দিই, এটার সাথে যদি আমরা বিক্রিয়া দিই অ্যালকোহলের, তাহলে আমরা কি পাচ্ছি, ঠিক আগের মতো আমাদের হাইড্রোজেন বের হয়ে যাবে এখান থেকে, হাইড্রোজেন আমাদের বের হয়ে গেল। তাহলে অ্যাকচুয়ালি আমরা যেটা পাচ্ছি আর সি ডাবল বন্ড ও, ও আর ড্যাশ, দেন হচ্ছে আর ডাবল ড্যাশ OH, এই জিনিসটা আমরা পেয়ে যাচ্ছি। এটাই ছিল আমাদের অ্যাকচুয়ালি, যে এখানে আমাদের অ্যালকোহল আমাদের H অপসারণ বিক্রিয়া দেয়, কাইন্ড অফ যে হাইড্রোজেন রিপ্লেস হয় যে বিক্রিয়াগুলোতে, এটা ছিল আমাদের সেই বিক্রিয়া। এখন যদি আমরা একটু খেয়াল করি আমরা দেখবো এখন OH বিক্রিয়াগুলো কোথায় দেয়, যে OH অপসারণ বিক্রিয়া। সো এটা এখন 2 নাম্বার ভাইয়া পড়তেছে। হ্যাঁ বলো। অ্যামাইড এর সাথে কেন বিক্রিয়া দিল না? কোনটার সাথে, অ্যামাইডের সাথে? জি ভাইয়া। এটা কাইন্ড অফ একটা এক্সেপশন হিসেবে একটু মাথায় রাখো তোমরা। আমি দেখি রিজনটা ফাইন্ড আউট করার ট্রাই করব। ঠিক আছে ভাইয়া। ওকে, আমি যদি রিজনটা পেয়ে যাই তাহলে আমি নেক্সট ক্লাসে জানাই দিব। আচ্ছা, এখন দেখি আমরা ROH এর সাথে বিক্রিয়া। সো ROH এর কি কি বিক্রিয়া দিবে, সো এখানে আমি এটাকে বক্স করে দিলাম, অর্থাৎ OH এর সাহায্যে বিক্রিয়াগুলো। এখন আসি ফার্স্ট যে বিক্রিয়াটা, আমরা একটু স্টেটমেন্টটা লিখি এখানে, যে অ্যালকোহল হ্যালাইড মূলক দিয়ে, অ্যালকোহল হ্যালাইড মূলক দিয়ে OH কে SN বিক্রিয়ার মাধ্যমে প্রতিস্থাপন করে, SN বিক্রিয়ার মাধ্যমে প্রতিস্থাপন করে, এটা একটা পার্ট গেল। অ্যালকোহল হ্যালাইড মূলক দিয়ে OH কে নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন বিক্রিয়ার মাধ্যমে প্রতিস্থাপন করে। তারপর হচ্ছে নিরোধকের সাহায্যে আমরা OH মূলককে পানি আকারে বের করে দিতে পারি, পানি আকারে বের করে দিই। সো আমরা এখন রিঅ্যাকশনটা দেখি যে কি হয়। সো ফার্স্টে
আমরা একটু খেয়াল করি আমাদের, হ্যাঁ, আরও এইচ এর সাথে যদি আমাদের হচ্ছে HCl এর বিক্রিয়া হয় জিঙ্ক ক্লোরাইড। সো জিঙ্ক ক্লোরাইড হচ্ছে একটা নিরোধক হিসেবে কাজ করে। সো নিরোধক হিসেবে কাজ করার কারণে এখান থেকে আমাদের ওয়াটার মলিকিউল বের হয়ে যাবে এবং আরসিএল উৎপন্ন হচ্ছে এবং প্লাস হচ্ছে আমরা ওয়াটার পাচ্ছি। তোমরা জানো যে HCl এবং জিঙ্ক ক্লোরাইড এটা হচ্ছে লুকাস বিকারক। আচ্ছা, এটা গেল আমাদের। তারপরে রিঅ্যাকশনটা যদি আমরা একটু খেয়াল করি আমাদের অ্যালকোহলের থেকে, আচ্ছা ওয়েট একটা সেকেন্ড, হ্যাঁ, অ্যালকোহলের সাথে আমরা হচ্ছে তিনটা রিঅ্যাকশন দেখছি কিছুক্ষণ আগে। একটা হচ্ছে PCl3, একটা হচ্ছে SOCl2, একটা হচ্ছে আমাদের PCl5। সো এই রিঅ্যাকশন আমরা দেখছি যে একটা পার্ট থেকে আমাদের হচ্ছে RCl তো কমন আমাদের উৎপন্ন হয়, আর PCl3 থেকে আমাদের উৎপন্ন হতে হচ্ছে H3PO3, আর SOCl2 থেকে হচ্ছে সালফার ডাইঅক্সাইড আর হচ্ছে HCl, আর আমাদের PCl5 থেকে উৎপন্ন হয়েছে POCl3 আর হচ্ছে HCl। সো দেখো এই যে PCl5 থেকে আমাদের যে HCl উৎপন্ন হলো, এই HCl কে যদি আমরা অ্যামোনিয়ার সাহায্যে বিক্রিয়া দেই, এই HCl কে যদি আমরা অ্যামোনিয়ার সাহায্যে বিক্রিয়া দিই, তাহলে আমরা যেটা পাবো এটা একটা আইডেন্টিফিকেশন রিঅ্যাকশন বা শনাক্তকরণ বিক্রিয়া। সো আমরা যদি অ্যামোনিয়ার সাহায্যে রিঅ্যাকশন দিই এখানে, তাহলে আমরা পাচ্ছি হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইডের স্মোক। অ্যামোনিয়াম ক্লোরাইড উৎপন্ন হবে, এটা একটা আইডেন্টিফিকেশন রিঅ্যাকশন। এটা একটু মাথায় রেখো। এখন দেখি দুইটা, আরেকটা এক্সট্রিমলি ইম্পর্টেন্ট রিঅ্যাকশন, এটা তোমাদের বইতে আছে, বাট এই রিঅ্যাকশনটা খুবই গুরুত্বের সাথে তোমাদের মনে রাখতে হবে। এই রিঅ্যাকশনটা এক্সট্রিমলি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে CH3 CH2OH, এটার সাথে যদি আমাদের হচ্ছে সালফিউরিক অ্যাসিডের রিঅ্যাকশন হয় OSO3H, এটার সাথে যদি আমাদের সালফিউরিক অ্যাসিডের রিঅ্যাকশন হয়, তো আমরা আগেই বলছি যে এখান থেকে এখন আমরা দেখবো শুধুমাত্র যেই অ্যালকোহলের OH এর পার্টটা আমাদের রিঅ্যাকশনে পার্টিসিপেট করবে। লাইক দেখো এখানে OH অংশগ্রহণ করছে বিক্রিয়ায়। তাহলে এখান থেকে পাচ্ছি আমরা CH3 CH2 OSO3H এবং আমাদের উৎপন্ন হবে H2O। দেখো এই যে ইন্টারমিডিয়েট ফরমেশনটা হলো এখানে, সেই ইন্টারমিডিয়েটে যদি আমরা অ্যালকোহল বেশি দেই তাহলে একটা রিঅ্যাকশন হবে, আর যদি আমরা সালফিউরিক অ্যাসিড বেশি দেই তাহলে একটা রিঅ্যাকশন হবে। যদি অ্যালকোহল বেশি দেই এবং হচ্ছে 140°C তাপমাত্রা যদি আমাদের রিঅ্যাকশন হয়, তাহলে আমাদের যেটা উৎপন্ন হবে এখান থেকে, অ্যালকোহল বেশি থাকার কারণে আমরা বুঝি কেন রিঅ্যাকশনটা এটা হবে। সো এখানে অ্যালকোহল বেশি আছে আমাদের, এবং অ্যালকোহলের যে এইচ পার্টটা আছে এখানে, এই অংশটা পুরাটা এবং এই এইচ পার্টটা এটা বিক্রিয়া করে আমাদের ডাইইথাইল ইথার দিয়ে দিবে এখান থেকে। সো এই অ্যালকোহল বেশি থাকলে আমরা পাবো অ্যাকচুয়ালি ইথার ফর্মেশন হবে আমাদের। সো এটা তোমরা গুরুত্বের সাথে মাথায় রেখো। সো এখান থেকে আমরা পাচ্ছি ইথার ফর্মেশন। দেখো এখন যদি আমাদের সালফিউরিক অ্যাসিড বেশি হয়, তাহলে অ্যাকচুয়ালি আমাদের, যদি আমাদের সালফিউরিক অ্যাসিড বেশি থাকে, অ্যালকোহল বেশি, আমরা আপার অ্যারোতে সেটাই বুঝতেছি, সালফিউরিক অ্যাসিড যদি বেশি থাকে এবং আমাদের টেম্পারেচার যদি হয় 170°C, তাহলে অ্যাকচুয়ালি আমরা এখান থেকে পাবো, যেহেতু 2 কার্বন আছে এখানে, তাহলে আমরা 2 কার্বনের ইথিন ফর্মেশন হবে, আমাদের সালফিউরিক অ্যাসিড উৎপন্ন হচ্ছে। আচ্ছা, এটা গেল একটা রিঅ্যাকশন। সো এখন দেখি আমরা অ্যালকোহল কিভাবে প্রিপেয়ার করতে পারি। সো আমি এটা স্টার মার্ক দিয়ে দিচ্ছি, তোমরা এক্সট্রিমলি ইম্পর্টেন্সের সাথে এটা মাথায় রেখো যে অ্যালকোহল বেশি হলে আমাদের ইথার ফর্মেশন হবে, আর সালফিউরিক বেশি হলে আমাদের বুঝতে পারছি ইথিন ফর্মেশন হবে 170°C তাপমাত্রায়। এখন দেখি আমরা অ্যালকোহল ফর্মেশন করতে পারি কিভাবে। সো আমরা দেখবো এখন অ্যালকোহল প্রিপারেশন। অ্যালকোহল প্রিপারেশন, ওকে। সো অ্যালকোহল প্রিপারেশনের ফার্স্ট রিঅ্যাকশন আমাদের আরএক্স এর সাথে ওয়াটার মলিকিউলের রিঅ্যাকশন হলো, তাহলে বুঝতে পারছো এখান থেকে আমাদের আরওএইচ উৎপন্ন হবে, অ্যালকোহল উৎপন্ন হবে এবং এইচএস উৎপন্ন হবে। তারপরে দেখি আমরা বিজারণ বিক্রিয়ার সাহায্যে। সো বিজারণ বিক্রিয়ার সাহায্যে যদি আমরা দেখি, আমরা জানি যে আমরা যদি অ্যালডিহাইডের বিজারণ করি
তাহলে অ্যাকচুয়ালি আমরা হচ্ছে এখান থেকে অ্যালকোহল পেতে পারি। বিজারণের জন্য দরকার হচ্ছে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেট। সেখান থেকে আমরা পাবো হচ্ছে আমাদের অ্যালকোহল। আমরা যদি 2 ডিগ্রি অ্যালকোহল পেতে চাই, একটু ভালো করে খেয়াল করি আমরা এই জায়গায়। আমরা এখানে 1 ডিগ্রি অ্যালকোহল পেলাম কিন্তু। তো আমরা যদি 2 ডিগ্রি অ্যালকোহল পেতে চাই, আমরা অ্যাকচুয়ালি হচ্ছে প্রোপানন প্রোপানন না, আমরা একটা কিটোনের যার বিজারণ ঘটাবো এখানে। যদি আমরা 2 ডিগ্রি অ্যালকোহল পেতে চাই লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেটের উপস্থিতিতে, তাহলে আমরা অ্যাকচুয়ালি 2 ডিগ্রি অ্যালকোহল পেয়ে যাবো এখান থেকে। সেটা আমাদের 2 ডিগ্রি অ্যালকোহল। কেন 2 ডিগ্রি? কারণ এখানে OH যে কার্বনের সাথে অ্যাটাচ আছে সেটা আরো অন্য 2টা কার্বনের সাথে অ্যাটাচ আছে, যে কারণে আমরা এটাকে বলতেছি 2 ডিগ্রি অ্যালকোহল। সো আমরা যদি হচ্ছে মানে আমরা যদি হচ্ছে অ্যালডিহাইডকে জারিত করি তাহলে আমরা 1 ডিগ্রি অ্যালকোহল পাবো। যদি আমরা কিটোনকে জারিত করি তাহলে হচ্ছে আমরা 2 ডিগ্রি অ্যালকোহল পাবো। এখন খেয়াল করি আমরা, সেকেন্ড, আমরা যদি এখন কার্বক্সিলিক অ্যাসিড থেকে পেতে চাই, লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেট, সেটা কিভাবে উৎপন্ন হবে আমাদের আরসি। দেখো, কার্বক্সিলিক অ্যাসিডকে যদি আমরা বিজারিত করি লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেটের উপস্থিতিতে, তাহলে আমরা পাবো আরসি ওএইচ এইচ এইচ। সো আমরা এই জিনিসটা পেলাম। প্লাস হচ্ছে ওয়াটার মলিকিউল, সেটা হচ্ছে আমাদের কার্বক্সিলিক অ্যাসিডকে বিজারিত করার মাধ্যমে আমরা অ্যালকোহল ফর্মেশন হলো আমাদের। তারপরে দেখি, ধরো হচ্ছে আমাদের এস্টারকে বিজারিত যদি করি তাহলে আমাদের সেম ভাবে হচ্ছে আমরা পাবো, আমাদের অ্যালকোহল ফর্মেশন হবে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেট। সো এখানে হচ্ছে আমরা লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেট পাবো এস্টারকে বিজারিত করার মাধ্যমে। সো এখানে আমাদের অ্যালকোহল ফর্মেশন হলো। তোমরা কিন্তু এখানে আমাদের যখন জায়মান হাইড্রোজেনের সংখ্যা দিব সেটা কিন্তু অবশ্যই সমতা করতে হবে। এটা তোমরা অবশ্যই মাথায় রাখবা, সমতার বিষয়টা। আমি কিন্তু ডিরেক্ট সমতাকৃত ইকুয়েশনে লিখতেছি এখানে। তো সমতা লিখলে তোমার এই বিক্রিয়াটা সঠিক হবে তখন। আচ্ছা, আমরা যদি এখন হচ্ছে অ্যাসিড হ্যালাইডের রিঅ্যাকশন দেখি লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেট, তাহলে আমরা পাবো হচ্ছে RCOH, দেন H, দেন H, দেন আমরা পাবো HX। এটা হলো। তারপরে খেয়াল করি আমরা RC ডাবল বন্ড, দেন OC ডাবল বন্ড, দেন R ড্যাশ এর সাথে যদি আমরা 8 মোল জার্মান হাইড্রোজেন নেই তাহলে অ্যাকচুয়ালি আমরা পেতে যাচ্ছি এখান থেকে আমরা পাবো হচ্ছে, আমি কি ডিসকানেক্টেড হয়ে গেছি? হ্যালো, হ্যালো, শুনতে পাচ্ছ না সবাই? হ্যালো, হ্যালো। হ্যাঁ, তোমরা শুনতে পাও না? জি ভাই, শুনতে পারতেছি। মাঝখানে কি ডিসকানেক্টেড হয়ে গেছিলাম? মাঝখানে কি ডিসকানেক্টেড ছিলাম? না তো ভাইয়া। ও আচ্ছা আচ্ছা। না তো। ঠিক আছে তাহলে। আচ্ছা, আমি আবার স্ক্রিন শেয়ার করছি।
আশা করি সবাই শুনতে পারছো। আমি আবার শুরু করছি। মাঝখানে সম্ভবত একটু প্রবলেম হচ্ছিল নেটে। আচ্ছা, আমি আবার স্টার্ট করলাম। তো আমরা দেখছিলাম যে আমরা যদি হচ্ছে স্ক্রিন দেখা যায় এখন, স্ক্রিন দেখা যাচ্ছে? জি ভাইয়া। ওকে, হ্যাঁ। আমরা যদি আমাদের হচ্ছে হ্যাঁ। অ্যানহাইড্রেটের সাথে অ্যাসিড অ্যানহাইড্রেটের সাথে আমরা যদি 8 মোল জার্মান হাইড্রোজেনের রিঅ্যাকশন করি, এখান থেকে আমরা অ্যালকোহল ফর্মেশন হবে। সেটা কি হবে? এই পার্টটা থেকে আমরা একটা অ্যালকোহল পেতে যাচ্ছি এবং এই পার্টটা থেকে অ্যাকচুয়ালি আমরা একটা অ্যালকোহল পাবো। সো আমরা দেখি আর সি ওইচ, এখানে হাইড্রোজেন। তোমরা একটু হাইড্রোজেন নাম্বারটা মিলায় দেখো, দেখবা যে 8 মোল হাইড্রোজেনের প্রয়োজন এখানে অ্যাকচুয়ালি। সো আর ড্যাশ সি ওইচ, এইচ এবং এইচ, তারপর হচ্ছে ওয়াটার মলিকিউল। সো এটা পেলাম আমরা। সো আমরা দেখলাম যে অ্যালডিহাইড থেকে আমরা বিজারিত করে হচ্ছে আমরা অ্যালকোহল পেতে পারি, কার্বক্সিলিক অ্যাসিড থেকে বিজারিত করেও আমরা অ্যালকোহল পেতে পারি। সেই ক্ষেত্রে আমাদের জার্মান হাইড্রোজেনের যে নাম্বারটা আমরা দিচ্ছি, সেই নাম্বারটার প্রতি কেয়ারফুল থাকতে হবে। আচ্ছা, এখন আসি আমরা যদি এস্টারের আত্র বিশ্লেষণ করি, তাহলে কিন্তু আমরা অ্যালকোহল পেতে পারি। সো আমি লিখে দিই এস্টারের আত্র বিশ্লেষণ। ভাইয়া একটা কোয়েশ্চেন করি। হ্যাঁ, বলো ভাইয়া। বলো। আমরা যখন ওই যে অ্যালডিহাইডের সাথে যে জিঙ্ক, মানে জিঙ্ক অ্যামালগাম প্লাস গাঢ় HCl দিলাম, তখন আমরা যে বিজারকদের মধ্যে পড়ছিলাম লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেট আছে। এই ক্ষেত্রে তো আমরা অ্যালডিহাইডকে যখন লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেট দিয়ে বিজারণ করব, তখন তো ভাইয়া হওয়ার কথা না, মানে অ্যালকেন সরাসরি উৎপন্ন হওয়ার কথা না। কারণ ডায়মন্ড হাইড্রোজেন তো সেই পরিমাণে উৎপন্ন হয় যতটুকু লাগে। আর একটা যোগ্যতা ঠিক করতে হবে না কতটুকু দেওয়া হবে, আমরা নিয়ন্ত্রণ করতে পারি। তাহলে এটা অন্য বিচারক দেওয়া যাবে কি? আচ্ছা, মানে তুমি বলতে যাচ্ছ যে আমরা যে অ্যালকেনের প্রস্তুতির সময় দেখছি যে জিঙ্ক অ্যামালগাম আর গাঢ় HCl কি করতেছে, কার্বনিল মূলককে CH2 গ্রুপে কনভার্ট করতেছে, আর এখানে আমরা জি ভাইয়া। লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেট ইউজ করছি। আর আমরা, আচ্ছা। জি মানে ওইখানে তো সবল বিচারকের মধ্যে এইটাও আছিল। জিঙ্ক অ্যামালগাম আর গাঢ় HCl। জি ভাইয়া, মানে সবল এই যে বিজারক, মানে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড যে জার্মান হাইড্রোজেন উৎপন্ন করতেছে, এটা তো ওইখানেও ছিল না। জিঙ্ক অ্যামালগাম আর গাঢ় HCl এর ক্ষেত্রেও এই যে সবল বিজারক কোনগুলো, ওর হ্যাঁ, মধ্যে বলতে আপনি পারো। যে দিছিলেন হ্যাঁ, হ্যাঁ, অ্যালকোহল। ওরকম কাহিনী হয়। এ তাহলে ভাইয়া, অ্যালডিহাইড থেকে অ্যালকেন হয়ে যায় না সরাসরি? না, কারণ এখানে তো না, না, জার্মান ওখানে হাইড্রোজেন তো আচ্ছা আমি বুঝতে পারছি প্রয়োজন তোমার মতো। কনফিউশনটা। দাঁড়াও একটা সেকেন্ড, আমি ওখানে ব্যাক করি তাহলে। আমরা আসলে এত লিখছি। আচ্ছা, তো আমরা অ্যাকচুয়ালি এই পার্টটা কোথায়? এইখানে না? এখানে কিন্তু আমরা শুধুমাত্র জিঙ্ক অ্যামালগাম আর গাঢ় HCl ইউজ করছি। হ্যাঁ, তুমি বলতে চাচ্ছ, আমি বুঝতে পারছি তোমার কনফিউশনটা, যে জিঙ্ক অ্যামালগাম আর গাঢ় HCl ইউজ করার কারণে আমরা CO থেকে CH2 পাচ্ছি, অর্থাৎ আমরা কিটোন থেকে সরাসরি হচ্ছে আমরা ইয়া পাচ্ছি, কি বলে এটাকে, অ্যালকেন পাচ্ছি। বাট ওইখানে আমরা হচ্ছে কেন অ্যালকোহল পেলাম, এটাই তো কোশ্চেন। জি ভাইয়া। আচ্ছা, আচ্ছা, বুঝতে পারছি। আহ, এটা অ্যান্সার করা তো খুবই টাফ হয়ে যাচ্ছে, কারণ রিয়াকশনটা হচ্ছে সেই ক্ষেত্রে। আর ভাই দুইটাই সবল বিচারক, হুম, হুম, হুম। মানে এমন একটা মৃদু বিচারক যদি হইতো, মৃদু বিচারক পেলেও হইতো। আচ্ছা, বুঝতে পারছি। তাহলে আমি এটা নিয়ে একটু চিন্তা ভাবনা করে দেখি আজকে। আমি এটা কখনো ভাবিনি এইভাবে। আচ্ছা ভাই। রিয়েলি গ্রেট কোশ্চেন। আচ্ছা ভাইয়া, ঠিক আছে। কোশ্চেনটা চমৎকার ছিল, আমি একটু চিন্তা ভাবনা করে দেখবো তাহলে। আচ্ছা, আমরা কোথায় ছিলাম যেন? আচ্ছা ভাই, হ্যাঁ, অসুবিধা হ্যাঁ, নেই। আমরা হচ্ছে এখানে এস্টারের আত্ম বিশ্লেষণ দেখছিলাম। সো এস্টারের আত্ম বিশ্লেষণে আমার হচ্ছে আর সি ডবল বন্ড ও, দেন ও আর ড্যাশ, এটা হচ্ছে আমাদের এস্টার। এস্টারের সাথে যদি আমাদের ওয়াটার মলিকিউলের রিঅ্যাকশন হয়, তাহলে এখান থেকে আমরা পাবো হচ্ছে আর সি ডবল ওএইচ এবং হচ্ছে আর ড্যাশ ওএইচ। সো এটা আমরা পেয়ে যাচ্ছি। অর্থাৎ এস্টারের আত্ম বিশ্লেষণের মাধ্যমে আমাদের যে এই পোর্শনটা আমরা যদি এখানে রেড কালার দিয়ে দেখাই, এই পোর্শনটা থেকে হচ্ছে আমরা আর ড্যাশ ওএইচ এই পার্টটা পেলাম, এবং এখান থেকে আমাদের হচ্ছে আর সি ডবল এইচ উৎপন্ন হলো অ্যাসিড। সো এটা ছিল একটা বিক্রিয়া, এটা হচ্ছে এস্টারের আত্ম বিশ্লেষণের মাধ্যমে। এখন দেখি যে শিল্প উৎপাদন অ্যালকোহলের শিল্প উৎপাদন। সো অ্যালকোহলের শিল্প উৎপাদনের বিক্রিয়াটা তোমাদের মনে রাখতে হবে আসলে একটু কষ্ট করে, কিছু করার নেই।
আমরা কিভাবে পেতে পারি, ইথানল কিভাবে উৎপন্ন করতে পারি? তোমরা জানো যে হচ্ছে C12H22O11 সুক্রোজের সাথে যদি আমরা ওয়াটার মলিকিউলের রিঅ্যাকশন দেই ইনভার্টেজ এনজাইমের উপস্থিতিতে, ইনভার্টেজ এটাকে হচ্ছে যদি মল্টেজ আমরা ইউজ করতে পারি, সেক্ষেত্রে 25°C তাপমাত্রা লাগবে আমার। আচ্ছা, এটার সাহায্যে যদি আমরা রিঅ্যাকশনটা করি তাহলে অ্যাকচুয়ালি আমরা পাবো হচ্ছে C6H12O6 এবং হচ্ছে আরেক অণু হচ্ছে C6H12O6। সেক্ষেত্রে আমি একটু মেনশন করে দিই, যদি আমরা এখানে মল্টেজটা ইউজ করি, ইনভার্টেজ কি করবে, এক অণু গ্লুকোজ আর এক অণু ফ্রুক্টোজ উৎপন্ন করবে। তোমরা জিনিসটা জানো যে বিষয়টা, এক অণু গ্লুকোজ বা এক অণু ফ্রুক্টোজ উৎপন্ন করবে। যদি আমরা মল্টেজ ইউজ করি তাহলে অ্যাকচুয়ালি আমরা দুই অণু গ্লুকোজ পাবো। মল্টেজ কি করবে, আমাকে দুই অণুই গ্লুকোজ দিবে। এখান থেকে মল্টেজ হচ্ছে দুই অণু গ্লুকোজ ফর্মেশন করবে, আর ইনভার্টেজ হচ্ছে এক অণু গ্লুকোজ আর এক অণু ফ্রুক্টোজ দিবে। তো এখন এই তোমরা যে এই C6H12O6 এটাকে যদি হচ্ছে আমরা জাইমেজের সাথে রিঅ্যাকশন করি, তোমরা জাইমেজ এর উপস্থিতিতে যদি রিঅ্যাকশনটা করি, জাইমেজ এনজাইমের উপস্থিতিতে, অ্যাকচুয়ালি আমরা এখান থেকে পাবো দুই অণু C2 মানে দুই অণু ইথানল পাচ্ছে এবং দুই অণু কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হচ্ছে। সো এটাই হচ্ছে আমাদের অ্যালকোহলের শিল্প উৎপাদন, যার মাধ্যমে অ্যাকচুয়ালি আমরা ইথানল প্রস্তুত করে থাকি। এই রিঅ্যাকশনটাও তোমরা মাথায় রাখবা। এগুলো কিন্তু সাধারণত 10 মার্কসে চলে আসে। ছোট ছোট বিক্রিয়াগুলোই দেখবা যে দুই স্টেপের বিক্রিয়া, এটি 10 নম্বরে চলে আসছে। আচ্ছা, এবং সবচেয়ে ভালো হয় এই রিঅ্যাকশন গুলো যদি তুমি পরীক্ষার আগের দিন রাতে একবার দেখে যেতে পারো, তাহলে দেখবা যে পরের দিন ঠিকই পারতেছো। বেশি আগে দেখা হলেও অনেক সময় আসলে মনে করে লেখা সম্ভব হয় না। সো আশা করি পরীক্ষার আগের দিন রাতে তোমরা এগুলো ভালো করে দেখবা, তাহলে দেখবা যে কঠিন অনেক রিঅ্যাকশন গুলো তোমরা পরীক্ষায় মনে করে লিখতে পারতেছো। আচ্ছা, এখন দেখি যে মিথানলের উৎপাদন। মিথানলের একটা ইম্পর্টেন্ট রিঅ্যাকশন আছে তোমাদের বইতে। সে মিথানল আমরা কিভাবে পেতে পারি দেখো, একটু ডিফারেন্ট ওয়েতে। সেটা হচ্ছে কার্বনের সাথে হচ্ছে আমরা ওয়াটারের রিঅ্যাকশন দিলাম 1300°C তাপমাত্রায়, তাহলে আমরা এখান থেকে পাচ্ছি CO আর হচ্ছে H2, যেটাকে আমরা বলতেছি ওয়াটার গ্যাস। সো যেটাকে আমরা বলতেছি ওয়াটার গ্যাস, এই ওয়াটার গ্যাসকে যদি আমরা হচ্ছে হাইড্রোজেনের সাহায্যে বিক্রিয়া দেই, এখানে আমার প্রভাবক দরকার হচ্ছে জিঙ্ক অক্সাইড, তারপর হচ্ছে ক্রোমিয়াম অক্সাইড। এটা যদি আমরা ইউজ করি এখানে 400°C তাপমাত্রা, এটা যেহেতু একটা ইম্পর্টেন্ট রিঅ্যাকশন, এটা কষ্ট করে একটু মাথায় রেখো। টেম্পারেচারটা একটু কষ্ট করে মাথায় রেখো। এটা একটা ইম্পর্টেন্ট রিঅ্যাকশন মিথানল ফরমেশনের ওয়াটার গ্যাস থেকে। সো আমাদের এই প্রভাবক দরকার 400°C তাপমাত্রা এবং 300 অ্যাটমসফিয়ার তাপমাত্রা, 300 অ্যাটমসফিয়ার চাপ, তাহলে আমরা এখান থেকে পাচ্ছি হচ্ছে মিথানল। সো এটাই ছিল আমাদের অ্যালকোহলের রিলেটেড যত রকম পড়ালেখা। আমরা হচ্ছে নেক্সট ক্লাসে দেখবো হচ্ছে অ্যালডিহাইড, তারপরে কার্বক্সিলিক অ্যাসিড, এগুলো পড়বো। সো আশা করি এ পর্যন্ত সবার ক্লিয়ার। আমি রেকর্ডিং অফ করে দিচ্ছি, তারপর তোমাদের কোশ্চেন নিচ্ছি।